চারদিকে অন্ধকার আর নীরবতা। মাঝে মাঝে দু একটা গাড়ি ছুটে যাচ্ছে তাদের গন্তব্যে। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে এক মায়াবতী কন্যা। বাতাসে সে শুয়ে দিয়ে যাচ্ছে তার উজ্জ্বল শ্যামলা মুখশ্রীতে। বাতাসের দাপটে সে একটু পর পর চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করার সাথে সাথেই গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণাগুলো। হঠাৎ মাথা উঠিয়ে সামনে থাকা ড্রাইভারকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে চাচা? আরো 1 ঘন্টা সময় লাগবে মামনি। তোমার শরীর কি খারাপ লাগছে? যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করি। আপনি বিনা দ্বিধায় জিজ্ঞেস করুন চাচা। তোমার কি বেশি কষ্ট হচ্ছে মামনি? না চাচা, ঠিক আছে আমি। কথাটা বলার সাথে সাথেই হাউমাউ করে কেঁদে দিল মেয়েটা। আসলে কি সে ঠিক আছে? যদি ঠিকই থাকে, কেন এত কাঁদতে হচ্ছে এই মায়াবতী কন্যাটা? কেন সে এত ভেঙে পড়ছে? ড্রাইভার মেয়েটার দিকে ফিরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে যাবে, তখনই ঘটে গেল অঘটন। একটা ট্রাকের সামনে থেকে ধাক্কার প্রভাবে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছের সাথে ধাক্কা খেল। গাড়ির সামনের অংশের কাজ ভেঙে গিয়ে আঘাত হানলো গাড়ির ভিতরে দুজন মানুষের উপর। নিস্তেজ হয়ে রইল গাড়ির ভিতরে থাকা দুজন মানুষ। জোরে ধাক্কায় গাড়ির দরজা খুলে নিচে পড়ে রইল মেয়েটা রক্তমাখা কাঁচবিদ্ধ সুন্দর হাতটা। আরো চারদিকে নিস্তব্ধতা। প্রায় 3টে গাড়ি ছুটে চলছে তাদের গন্তব্যে। হঠাৎই গাড়ি 3টে থেমে যায়। একজন অতি সুন্দর ছেলে মোবাইল থেকে নজর সরিয়ে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হলো নিশাদ, গাড়ি কেন থামালে? এনি প্রবলেম? ক্ষমা করবেন স্যার, কিন্তু সামনে দেখুন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটি দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় বাস্ট হতে পারে। বাইরে থেকে কাউকে দেখা যাচ্ছে না, হয়তো ভিতরে মানুষ আছে। আমরা কি হেল্প করব স্যার, নাকি গার্ডদের আর ড্রাইভারকে বলবো গাড়ি স্টার্ট দিতে? আয়াজ কিছু জবাব না দিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। সাথে সাথেই বাকি দুটো গাড়ি থেকে বেরিয়ে এলো গার্ডস এবং নিশাদ। কাউকে তোয়াক্কা না করে আয়াজ এগিয়ে গেল গাড়িটির দিকে। কিছু দূর যাওয়ার পরেই তার চোখ পড়ল রক্তমাখা হাতটির দিকে। হাতটা দেখেই বুঝতে পারলো এটা একটা মেয়ের হাত। দ্রুত পায়ে গিয়ে সে গাড়ির কাছে গেল। নিশাদ ওর গাড়ির দরজা খুলে দ্রুত ড্রাইভারকে গার্ডের সাহায্য নিয়ে বের হয়ে নিজেদের একটা গাড়িতে উঠিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। মেয়েটার কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে, মাথা অন্যদিকে হেলে আছে। আয়াজের কেমন যেন লাগলো মেয়েটার এভাবে রক্তমাখা হয়ে পড়ে থাকতে দেখে। সে মেয়েদের কখনো স্পর্শ করে না। অপরিচিত একটা মেয়েকে স্পর্শ করতে তার কেমন যেন লাগছে, কিন্তু তার মন বারবার চাইছে মেয়েটার চেহারাটা দেখতে। তাই সে নিশাদের অপেক্ষা করছে। নিশাদ আসলে বলবে মেয়েটাকে গাড়িতে উঠাতে। হাত বাড়িয়ে নিজের ঘড়ির সময় দেখে নিল সে। রাত 2টো বাজে। সময় দেখে ভ্রু কুঁচকে এলো তার। এত রাতে একটা মেয়ে কোথায় যাচ্ছিল, তাও একা একা? তার ভাবনার মাঝে নিশাদ পাশে এসে দাঁড়াতেই আয়াজ তাড়াতাড়ি মেয়েটাকে তাদের গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বলল। নিশাদ ভালো করে জানে আয়াজ কখনো একটা অপরিচিত মেয়েকে কুলে তুলবে না। এই মানুষটাকে যতই দেখে ততই মুগ্ধ হয়। মাঝে মাঝে ভাবে এই মানুষটার পার্সোনালিটি আর মানুষটার এত মুগ্ধতায় ভরপুর কেন। নিশাদ গাড়ির দরজার কাছে গিয়ে একটু ঝুঁকে মেয়েটাকে কুলে তুলে নিল। এত বেশি সিরিয়াস ইন্ডোজর হয়নি। হাতে কাজ বিঁধেছে আর সামনের দিকে বাড়ি খাওয়ায় কপাল কেটে রক্ত বের হচ্ছে। পাশে দাঁড়িয়েই অন্যদিকে তাকিয়েছিল আয়াজ। নিশাদ মেয়েটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখনই আয়াজের চোখ আটকালো মেয়েটার উজ্জ্বল শ্যামলা মুখে। বুকের ভিতর দুক দুক করে উঠল তার। মুখ দিয়ে কাঁপা স্বরে বেরিয়ে এলো, প্রিয়তা। আস্তে আস্তে চোখের পলক দুটো ঝাপটিয়ে চোখ মেলল আরশি। মাথা ব্যথার যন্ত্রণা চোখ দুটো খুলে রাখতে কষ্ট হচ্ছে তার। নিজের ডান হাত নাড়াতে গিয়ে অনুভব করলো হাতটাও কেমন জানি ভারী লাগছে আর ব্যথা করছে। তাই সে পাশ ফিরে দেখতে পেল তার হাত ব্যান্ডেজ। তার আর বুঝতে বাকি রইল না সে এখন হসপিটালে অবস্থান করছে। সে মনে মনে বলতে লাগলো, আমায় আবার হসপিটালে আনলো কে? কার এত দরদ হলো আমার প্রতি? কেউ ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে, আবার কেউ জীবনও বাঁচায়। মনে মনে কথাটা বলেই সামনের দিকে দৃষ্টি নিবেদন করলো আরশি। সামনের সোফায় হাতের উপর ভর দিয়ে মাথা নিচু করে একজন অতি সুদর্শন ছেলেকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো তার।
আরশির এই একটা স্বভাব, যখনই সে কোনো কিছুতে আগ্রহ প্রকাশ করে তখনই তার ভ্রু দুটো কুঁচকে আসে। এই মুহূর্তেও তার আগ্রহ জমেছে সামনে বসে থাকা সুদর্শন যুবকের চেহারাটা দেখার। তার আর বুঝতে বাকি নেই এই মানুষটাই তাকে হসপিটালে এনেছে। তার এখন ছেলেটাকে বলতে ইচ্ছে করছে, এই যে সুদর্শন যুবক, মাথা তুলে সামনে তাকান আর দেখুন, আমি তো জেগে গেছি। আপনি কি আমাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে এসেছেন, নাকি অমন করে মাথা নিচু করে বসে থাকার জন্য হসপিটালে নিয়ে এসেছেন? আরশির অমন অদ্ভুত ভাবনার মাঝেই মাথা উপরের দিকে উঠিয়ে আরশির দিকে তাকালো আয়াজ। ছেলেটা আরশির দিকে তাকাতেই তার চোখ আটকে ছানা ভরা। সে কাকে দেখছে? তিনি তো বিখ্যাত অভিনেতা আয়াজ বিন সাদ, যার পার্সোনালিটি, অভিনয়, সুদর্শন লোক প্রত্যেকটা মানুষের নজর কাড়ে। তেমনি আরশিরও এই মানুষটার পার্সোনালিটি খুব ভালো লাগে। তার ভাবতেই অবাক লাগছে আয়াজ বিন সাদ তাকে বাঁচিয়েছে এবং তার জন্য এইভাবে বসে অপেক্ষা করছে। এই মানুষটা তার জন্য ব্যতীত কখনো অন্য কারোর জন্য অপেক্ষা করেছে কিনা জানা নেই আরশির, তবে ভালোই লাগছে তার আয়াজকে সরাসরি দেখতে পেয়ে। আগে তো টিভিতে দেখতো, আর এখন ইফাজ আরশিকে এভাবে নিজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে আয়াজ বসা থেকে উঠে সামনে এগিয়ে গেল। আরশি সামনে এগিয়ে এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মিস? মাথা ব্যথা করছে? খারাপ লাগছে? আয়াজ আরশিকে এত প্রশ্ন করে নিজেই নিজের প্রতি অবাক। সে কখনো কাউকে একসাথে এত প্রশ্ন করেছে কিনা সন্দেহ আছে, আর তাকেও কেউ বেশি প্রশ্ন করলে তার পছন্দ হয় না। আয়াজ যতটা মুগ্ধকর তার চেয়ে বেশি দ্বিগুণ রাগী। তার রাগ সম্পর্কে সবাই অবগত, তাই যেচে নিজের গাড়ে শনি কেউ ডেকে আনে না। আরশি এখনো থম মেরে বসে আছে, মনে হলো যেন সে আয়াজের কথা শুনতেই পাচ্ছে না। তার এমন থম মেরে বসে থাকা দেখে এবার মাথায় চড়চড় করে রাগ উঠে যাচ্ছে আয়াজের। সে গম্ভীর আর রাগী কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই দরজার উপর থেকে নিষাদ বলে উঠল, আসবো স্যার? ইয়েস কামিং নিশাদ। কথাটা বলেই আয়াজ পাশ থেকে চুল টেনে বসে পড়ল। নিষাদ ভিতরে ঢুকতেই আরশির দিকে তাকালো, দেখলো আরশি কেমন অবাক হয়ে বসে আছে। নিষাদ এবার আয়াজের দিকে তাকালো। আয়াজের চেহারাটা দেখে নিয়ে ডুব গিলে আরশির দিকে প্রশ্ন ছুড়ল, কেমন আছেন ম্যাম? ম্যাডাম ডাক্তার শুনেই আরশি চকিতেই নিষাদের দিকে তাকালো। মাথা ব্যথায় জোরে কথা বলতে পারছে না, তাই আস্তে করেই জবাব দিল, ম্যাম কাকে বলছেন ভাইয়া? আমার নাম রিয়ানা জাহান আরশি। আপনি আরশি বলেই ডাকুন, আমি তো আপনার ছোট, ম্যাম বলে ডাকবেন না। ম্যাম বললে নিজেকে কেমন বড় বড় লাগে। আর এখানে যা হচ্ছে তা কি সত্যি? সত্যি কি আমার সামনে অভিনেতা আয়াজ বিন সাদ আছে? আপনি তো ওনার পিয়ে, তাই না? তার মানে সব সত্যি। আপনিও সত্যি আর উনিও সত্যি। আরশির এমন এলোমেলো আর অদ্ভুত কথা শুনে মনে মনে অনেক হাসি পেল আয়াজের, আর ঠোঁটের কোণায় বেশি উঠল মুচকি হাসি। হাসিটা তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ করে দিল। মনে মনে আওড়াতে লাগলো, মেয়েটা মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেল না তো? অপরদিকে নিষাদের তো নিজেকে পাগল পাগল লাগছে। তার প্রথম কারণ, গত রাতে নিষাদ আরশিকে নিয়ে যখনই এগোবে হঠাৎ আয়াজ নিষাদ থেকে আরশিকে কুলে তুলে নিয়ে দপদপ করে পা ফেলে গাড়িতে উঠে গেল। যে ছেলে মেয়েদের স্পর্শ করে না, তার এমন করে একটা অপরিচিত মেয়েকে কুলে তুলে নেওয়া, তো মনে হচ্ছিল সে ওইখানে নিজের জ্ঞান হারিয়ে ফেলবে। দ্বিতীয়বার অবাক হলো যখন আয়াজ ডক্টরকে বলল, আমার প্রিয়তার যদি কিছু হয় তবে আপনাদের শান্তিতে থাকতে দিব না। তখন সেও অবাক হয়েছে আর সারা রাত ধরে ভেবেছে প্রিয়তা আবার কি, কিন্তু তার অলস মস্তিষ্কে কিছুই ধরা পড়েনি। আয়াজের মুচকি হাসিটাও তার চোখে এড়োয়নি। 3 বছরের এই লোককে সে এমন করে হাসতে দেখেনি, দেখেছে শুধু মুচকি হাসতে, যা শুধু ছিল অভিনয়ের ক্ষেত্রে মিথ্যে হাসি। নিষাদ ভাবতেই থাকলো, মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারাবে। ডাক্তার এসে আরশিকে চেক আপ করলো এবং জানালো, সে এখন পুরোপুরি সুস্থ, আর কয়েকদিন রেস্ট নিলেই ব্যথা সেরে যাবে। আরশি ড্রাইভারের কথা জিজ্ঞেস করাতেই তিনি জানালেন ড্রাইভার কিছুটা অসুস্থ, আর সামনে থাকায় ওনার মাথায় আঘাতটা একটু গুরুতর। ডাক্তার চেক আপ করে বের হতেই আয়াজ আরশির একটু কাছে ঝুঁকে আসলো। এমন করে আয়াজের কাছে আসতে আরশির মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড তড়িৎ গতিতে জোরে জোরে
লাফডাপ শব্দ করছে। মুগ্ধ চোখে সে আয়াজের মুখশ্রীতে তাকিয়ে রইল। মুখ খুলে কিছু বলতে চাইছে, কিন্তু তার গলাটাও কেমন আটকে গেছে। আয়াজ আরশির চোখের দিকে তাকিয়ে তার কোমরে আঁকড়ে ধরে নিজের আরো কাছে টেনে নিল। কিন্তু কি অদ্ভুত, আরশির মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। আয়াজ আরশিকে কুলে তুলে নিল। আরশির ছোট হৃদয়টা সাথে সাথে দুঃখ করে উঠল। সে খামচি দিয়ে আঁকড়ে ধরলো আয়াজের বুকের কাছের টি শার্টের অংশ, আর মুখ দিয়ে উচ্চারিত করলো, মিস্টার নায়ক। এমন দৃশ্য দেখে আর সইতে পারল না বেচারা নিশাদ। জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। দরজার সামনে দাঁড়িয়ে সবাই আয়াজের রুমের দিকে ভীত চোখে চেয়ে আছে। সবার মনে হচ্ছে এই বুঝি তুফান আসবে আর মেয়েটাকে উড়িয়ে নিয়ে যাবে। আরশিকে আয়াজ নিচের বাড়িতে দিয়ে এসেছে একটু আগেই। আরশি ছোট মাথায় কিছুতে ঢুকছিল না আয়াজ কেন তাকে নিজের বাড়িতে দিয়ে এসেছে। যখন আয়াজ বলল, আজ থেকে আপনি এখানে থাকবেন মিস আরশি। তখন আরশি পুরো বাঁকা বনে গেল। সে কেন এই নায়কের বাড়িতে থাকবে আজ? সে রাস্তায় থাকবে, তবুও এই নায়ক ফায়কের বাড়িতে থাকবে না। আমি আপনার বাড়িতে কেন থাকবো? আপনি আমায় চিনেন নাকি? আমি তো আপনাকে মিডিয়া জগতেই চিনি, আর পার্সোনালি আপনি কেমন সেটাও জানি না, আর আপনি বললেও থাকতে বাধ্য না। আপনি থাকতে বাধ্য মিস আরশি। এখন কোনো কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে এসে রেস্ট নিন। এত উচ্চস্বরে কথা বললে আপনার মাথার ব্যথাটাও বেড়ে যাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এইভাবে একটা অপরিচিত মেয়েকে আটকে রেখে আপনি কি করতে চাইছেন? আগে জানতাম নায়করা অসভ্য হয়, তাদের অনেকগুলো জিএফ থাকে। আজ দেখছি আপনিও অসভ্য মিস্টার নায়ক। কথাগুলো আয়াজের কানে যেতেই তার চোখ দুটো লাল হয়ে গেল। সাথে সাথেই সে সবার মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়াজের ছোট বোন আনহা বিড়বিড় করে বলতে লাগলো, ভাইয়ার প্রিয়তা, তুমি তো আজ ভাইয়ার হাতেই খতম। দরজা বন্ধ করতে দেখে ভয়ে কেঁপে উঠল আরশি। দরজা বন্ধ করে আয়াজ যখন সামনের দিকে ফিরল, আয়াজের চোখ মুখ দেখে আরো ভীতি হয়ে গেল আরশি। ভয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মিস্টার নায়ক, হয়তো আমার ভালোই যাচ্ছিল, কেন যে আগ বাড়িয়ে ওনার মাথায় আগুন জ্বালাতে গেলাম। লজ্জা হওয়া উচিত তো রাশি, কারণ সবাই জানে উনি খুব ভালো। অভিনয় ব্যতীত কোনো মেয়ের কাছে যায় না। এত বছরের জীবনে তার একটাও জিএফ নেই। কোনো মেয়ের সাথে কখনো অসভ্যতামিও করেনি। তাহলে কেন এসব জেনেও নিজের পায়ে কোড়াল মারতে গেলি আরশি? আয়াজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে পিছনের দেয়ালের সাথে মিশে গেল আরশি। আরশি একদম কাছে গিয়ে সে কপালে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। হঠাৎই বুকের দুকদুকানিটা বেড়ে গেল তার। ভয়ে আরশি চোখ দুটি বন্ধ করে ফেলল। সে ভাবছে এই বুঝি নায়ক সাহেব তাকে কয়েকটা চর লাগিয়ে দিবে। আরশি চোখ বন্ধ করে রাখায় মুখটা দেখতে আরো বেশি কিউট লাগছে। মুচকি হেসে আয়াজ মুখের উপর ফু দিল। আরশি যেন ভয়ে আরো জমে গেল। সাথে সাথেই সে গলায় কারো নরম ঠোঁটের স্পর্শ পেল। থমকে গেল সে। স্পর্শটা আরো গভীর হচ্ছে। খুব কষ্টে নিজের বাম হাতটা দিয়ে আটকানোর চেষ্টা করলো গলা স্পর্শ করা ঠোঁটের মালিককে। আরশি বাধা পেয়ে আয়াজ আরশির হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে আরো গভীরভাবে কিস করতে লাগলো আরশির গলায়। আরশি একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর চিল্লিয়ে উঠল, গলায় নিজের হাত দিয়ে চেপে ধরল আর উচ্চস্বরে বলে উঠল, রাক্ষস আপনি মিস্টার নায়ক। আমায় অসভ্য বলার শাস্তি। সবাই জানে আমার ক্যারেক্টার খুবই ভালো, কখনো অসভ্যতামি করিনি, কিন্তু তুমি অসভ্য উপাধি দিলে, তাই খুশি হয়ে একটু আদর দিলাম তোমায়। সবাই ভুল জানে নায়কদের চরিত্র আবার ভালো হয় নাকি, আর আমি ঠিকই জেনেছিলাম আপনি অসভ্য। সেটা তুমি এখন থেকে প্রতিদিনই জানবে। আর তুমি একটা পিচ্চি মেয়ে, বয়স আর কত হবে, 18 বা 19, তাই তুমি বলে সম্বোধন করলাম। আমার বয়স জানো 27 বছর, তাই বড়দের সাথে তর্ক করা তোমার মানে না বেবি। আপনি অসভ্য অসভ্য অসভ্য, খারাপ লোক। একটা মেয়েকে জোর করে আটকে রেখে এমন করছেন, তো আপনার চরিত্র তো খারাপই। কথাটা বলাতেই আয়াজ জ্বরের বেগে এসে আরশির কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল। হঠাৎ করেই এমন হামলায় কেঁপে উঠল আরশি। আয়াজের নিঃশ্বাসে গরম উত্তাপ ছড়িয়ে পড়ছে আরশির সারা মুখে। আয়াজ আরশির কোমরে আরো জোরে চাপ দিয়ে আরশিকে আরো কাছে টেনে এনে রাগী স্বরে বলল, মিস আরশি, আমি তোমায় একদম বৈধভাবে ছুঁয়েছি। নিজের হাতে বিয়ের রেজিস্ট্রি কাগজ নিয়ে বসে আছে আরশি। কাগজে কনের স্বাক্ষরের জায়গায় তার সাইন ভেসে উঠেছে চোখের সামনে, আর বরের জায়গায় খুব সুন্দর করে আয়াজের স্বাক্ষর।
কিছুই ঢুকছে না আশির মাথায়। এই লোকের সাথে তার আবার কখন বিয়ে হলো? সে এখনো কাবিলনামাতে সাইন করছে বলেও মনে পড়ছে না। আর আয়াজের সাথে তো তার আজ সকালেই দেখা হলো, তাহলে বিয়ে কিভাবে সম্ভব? নিজেকে পাগল পাগল লাগছে তার। কি হচ্ছে তার সাথে? কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ আগে আয়াজ যখন বলছিল আয়াজের স্পর্শ বৈধ, তখনই আসি প্রশ্ন ছুড়ে। আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? সেই মুহূর্তেই আয়াজ কাগজটা আশির দিকে ছুঁড়ে মারে। কাগজটা হাতে নিয়ে দেখতেই আশির চোখ ছানা ভরা। প্রথমে আশি কাছে মনে হলো কাগজটা নকল, পরে আবার মনে হলো নকল তো না। আচ্ছা, বিয়ে কবে হয়েছে তাই তো নিশ্চয় দেওয়া আছে বলেই দেখতে নিলে আয়াজ এসে কাগজটা কেড়ে নিল। কি হচ্ছে কি? আপনি কাগজটা কেড়ে কেন নিলেন মিস্টার নায়ক? আর দেখতে হবে না। কোনো ডাউট যদি থাকে তবে আমায় জিজ্ঞেস করতে পারো। আমাদের বিয়ে কবে হলো? আমি তো আপনাকে সরাসরি আজ প্রথমই দেখলাম। সব জানতে পারবে, একটু ধৈর্য ধরো। আর এতটুকু জেনে রাখো, তোমায় চিনি আমি বহু বছর আগে থেকে। নিজের ছোট্ট মস্তিষ্কে চাপ দিয়ে আর মাথা ব্যথা বাড়িও না। কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। কে আপনি নায়ক সাহেব? আপনাকে এত রহস্যময় মনে হচ্ছে কেন? কি সম্পর্ক আমার সাথে আপনার? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিশ্বাস করি না আমি। প্লিজ আমায় যেতে দিন। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। সময় এলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। কিন্তু কোথায় যাবে তুমি? ঠিকানা বলো, আমি দিয়ে আসবো। আমার জানা মতে যাওয়ার মতো কোনো জায়গা তোমার নেই মিস আরশি। নানার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বহু আগে, আর বাবা মা নেই, বছরখানেক কেটে গেছে। তো কোথায় যাবে? আয়াজের কথা শুনে অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল আশি। তার সম্পর্কে এত কিছু কিভাবে জানলো আয়াজ? সে এতক্ষণে বুঝে গেছে আয়াজের সাথে তার কোনো না কোনো সম্পর্ক আছে হয়তো। একদিন কারো পক্ষে এত ইনফরমেশন কালেক্ট করা সম্ভব না। আর নানুর বাড়ির সাথে বাবা মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কথা কাছে মানুষ ছাড়া কেউ জানে না। কি করবে আশি? একদম ভেবেই পাচ্ছে না। কে আয়াজ? কিভাবে তার সম্পর্কে এত কিছু জানে? জানতে হবে তার। আশির মনটা কেঁপে উঠল আয়াজের আরেকটি কথায়। তোমার বাবা মা তো খুন হয়েছিল, তাই না? কি বলছেন? বাবা মার খুন হবে কেন? তারা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল আরশি। আয়াজ নিজের রুমাল এগিয়ে দিল আরশির দিকে। আরশি নিজের কান্না থামিয়ে চোখ মুছে নিল। আয়াজের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এমন অদ্ভুত কথা বলছেন কেন নায়ক সাহেব? তুমি আমায় নায়ক সাহেব, মিস্টার নায়ক বলে ডাকছো কেন? কলিজায় লাগছে তো। অসভ্য লোক। হেসে উঠল আয়াজ। এই মেয়েটার মুখে অসভ্য ডাকটা শুনতে ভীষণ ভালো লাগে। নিজের উপরে হাসি পাচ্ছে। কারণ গত 4 বছরে নায়ক সাহেব একদমই হাসেনি। গম্ভীর আর রাগ ছিটিয়ে থাকতো তার সারা মুখে। অথচ আজ এই মেয়েকে পেয়ে সে হাসছে। একটু পরপরই রাগের বদলে প্রশান্তি ছুড়ে যাচ্ছে মনের মাঝে। হয়তো নিজের প্রিয় কিছু ফিরে পাওয়ার প্রশান্তি। এই মেয়েকে বাঁচাতে চায় সে, নিজের কাছে আগলে রাখতে চায়। সেটার জন্য যদি জোর করতে হয় তবে জোরই। মিস আরশি, তুমি ভাবতে থাকো থাকবে কিনা। যদি ভাবনা শেষে উত্তর না হয় তাতেও আমার সমস্যা নেই, কারণ জোর করে আটকে রাখবো। আশির কাছে গিয়ে বাঁকা হাসি টেনে বলল আয়াজ। আশি একদম পিছিয়ে গেল আর হাত তুলে বলল, দেখুন। কথাটা সমাপ্ত করার আগেই আয়াজ হাত দিয়ে থামিয়ে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল নিশাদের নাম। রিসিভ করতেই আয়াজের মুখে হাসি ফুটে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, আই এম কামিং। তোমার কাছে 1 ঘন্টা আছে মিস আরশি। মনোযোগ দিয়ে ভেবো, কিন্তু মাথায় বেশি প্রেসার দিও না। কথাটা বলেই বের হয়ে গেল আয়াজ। বাইকে বের হতে দেখে আনহা আয়াজের রুমে এলো। এসে দেখলো আশি মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। আমার ভাইয়াটা এমনই, খুবই রহস্যময়। কারো মিষ্টি কথার আওয়াজে সামনে মাথা তুলে তাকালো আশি। তাকিয়ে দেখলো তার বয়সী খুব সুন্দর একটা মেয়ে। গায়ের রং একদম সাদা, ঠিক মিস্টার নায়কের মতো। খুব মিষ্টি দেখতে মেয়েটা। মেয়েটার কথায় আশি ঠিক বুঝতে পারছে না এটা আয়াজের বোন। তানহা আশির পাশে এসে বসলো, হাত বাড়িয়ে বলল, হাই ভাইয়ার প্রিয়তা, আমি আনহা। এইবার মেডিকেলে ভর্তি হয়েছি। আর তুমি? তানহার প্রিয়তা ডাকায় ব্রুকুসকে এলো আশির। শুধু প্রিয়তা বললেই হতো, কিন্তু বায়ার প্রিয়তা বলল তাই সে সরাসরি বলেই ফেললো। প্রিয়তা আবার কে? আমার নাম তো আরশি। প্রিয়তা কেন বললে? ঘাবড়ে গেল আনহা। তার ভাই বাহিরে যাওয়ার সময় কঠোর গলায় বলে গিয়েছে আরশিকে যেন উল্টাপাল্টা কিছু বলে প্রেশার না দেয়। আর যদি জানতে পারে
তবে তার আজ রক্ষা নেই। তাই আমতামতা করে বলল, আরে তুমি ভুল শুনেছ। আমি আমি তো ভাইয়ার গেস্টকে বলেছিলাম। তুমি বেশি চিন্তা করে শুধু শুধু প্রেশার নিচ্ছ, তাই তো এমন ভুলভাল শুনছো। কথাটা বলে হিহি করে হেসে উঠল তানহা। সত্য চাপিয়ে রাখা যে কত কষ্ট বেচারি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তানহার কথার ধরন দেখে আরশিও তানহার সাথে হেসে উঠল। মনে হচ্ছে দুজন দুজনে কত চেনা। হেসে হেসে আয়াজকে নিয়ে পরিবার নিয়ে ভিন্ন আড্ডায় মেতে উঠল দুজন। এত কম সময়েই বাপ হয়ে গেল দুজনের। না হয়ে উপায় আছে কি? কারণ তারা দুজনের তো অত্যধিক মিশুক। আপনার সাহস কি করে হলো মিস্টার আয়াজ আমাকে এখানে তুলে আনার? সবার সামনে আমি আপনার মুখোশ খুলে দেব। নায়ক সেজে সবার মন জয় করেছেন, কিন্তু আপনার এই রহস্যময় চেহারাটা কয়জনই বা চিনে? আমি সবাইকে বলে দিব আপনি একজন মাফিয়া। সাথে সাথেই আয়াজ লোকটির কপালে বন্দুক তাক করে বলে উঠল, বাঁচলে তো খুলবি। আমি যতক্ষণ না চাইবো কেউ আমার নায়ক বা মাফিয়া হওয়ার কারণ জানতে পারবে না। পৃথিবীতে ভালো মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু তোর মতো জানোয়ারের না যে আমার প্রিয়তাকে কেড়ে নিতে চাই। কথাটা বলেই গুলি চালিয়ে দিল লোকটির কপাল বরাবর। লোকটি চেয়ার নিয়ে ঢিলে পড়ল। গুলি চালানোর সময়ও আয়াজের মুখে হাসি লেগেছিল। এমন দৃশ্য দেখে কেঁপে উঠল নিশাত। 3 বছর ধরেই দেখছে, তবুও তার এই কাঁপাকাঁপি শেষ হয় না। কাঁপাকাঁপি নিয়েই বিড়বিড় করে বলল, খুন করার সময় হাসছে, নিশ্চিত স্যারকে মেয়েটা ভূত হয়ে বর করেছে। আমার মনের ঘরে প্রবেশ তোমার শ্যামলতা, হৃদয়ে উচ্চারিত শব্দ তুমি প্রিয়তা। কবিতাটা পড়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল আরশি। মনে মনে বলে উঠল, মিস্টার নায়ক আবার কবিও? আর কে এই প্রিয়তা? তখন আনহার কানেও প্রিয়তা শুনলাম, আর এখন এই চিরকুটে ও কবিতায় প্রিয়তাকে নিয়ে লেখা। মিস্টার নায়কের ভালোবাসার মানুষ নয় তো, কিন্তু সবাই জানে ওনার কোনো জিএফ নেই। নিশ্চয়ই প্রিয়তা ওনার জিএফ, কিন্তু উনি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। এত লুকোচুরি কেন খেলেন আপনি নায়ক সাহেব? কথাটা মনে মনে বলতেই নিজের হাসি পেল আরশির। হঠাৎই আরশির মনে মিস্টার নায়ক যে আমাদের বিয়ের কাবিননামা দেখালো এবং ওনার কাছে থাকতেও বাধ্য করছেন। প্রিয়তা নামের মেয়েটি যদি ওনার ভালোবাসাই হয়, তবে আমায় কেন বিয়ে করলো? কিছুই মাথায় ঢুকছে না। এই কেমন জালে ফেসে গেলাম আমি। প্রথমে মধ্যরাত্রে চাচা চাচির বাড়ি থেকে বের করে দেওয়া, তারপর অ্যাক্সিডেন্ট, ওনার সাথে দেখা হওয়া, আর উনি আমাকে নিজের বউ বলে দাবি করা। কি হচ্ছে? কেন? কিছুই বুঝতে পারছি না আমি। আমার কেন মনে হচ্ছে সবকিছুর উত্তর এই নায়ক সাহেবের কাছেই আছে? যাব না আমি, নায়ক সাহেব, যাব না। আমাকে সব রহস্য জানতে হবে। মাত্র উপায় কিছুক্ষণ আগেই বসে ভালো লাগছিল না। আনহা চলে গেছে প্রায় আধা ঘন্টা হবে। বোরিং লাগছিল, তাই রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। খুব সুন্দর এক বড় রুমটা, তার চেয়েও বেশি সুন্দর বারান্দাটা। বারান্দাটা খোলামেলা, শুধু অর্ধেক অংশে কাচ দেওয়া। বারান্দার দেওয়ালে খুব সুন্দর সুন্দর ফ্রেমে বাঁধানো প্রকৃতির ছবি টানানো। ছবিগুলো খুব নিখুঁত ভাবে তোলা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সেই ব্যক্তি ছবিগুলো তুলেছে নিশ্চয়ই। অসাধারণ ফটোগ্রাফার সে। অসংখ্য সুন্দর সুন্দর ফুল গাছ আছে বারান্দায়, কালো, সাদা, লাল কালারের গোলাপে ভরপুর। সবুজ কার্পেট বেছানো, এক পাশে বেতের দুটো মোড়া, আর তার মাঝে কাঁচের ছোট টেবিল। আরশি আনমনেই বলল, বাহ, নায়ক সাহেব তো বড্ড ফুল প্রেমিক। হঠাৎই আরশি নজর পড়ল বারান্দার পাশে থাকা বড় কাঠগোলাপের গাছটার দিকে। এত বড় কাঠগোলাপ গাছ সে আগে কখনোই দেখেনি। গাছে এত কাঠগোলাপ দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠল সে, কারণ কাঠগোলাপ তার পছন্দের ফুল। বারান্দা থেকেই হাত বাড়িয়ে অনেকগুলো কাঠগোলাপ পেরে নিল সে। রুমে এসে মনটা খারাপ হয়ে গেল তার, কারণ সে ভেবেছিল বেনি করে চুলে কাঠগোলাপ লাগাবে, কিন্তু তার ডান হাতে ব্যথা। মন খারাপ নিয়েই এগিয়ে গেল বুক সেলফের দিকে। গিয়ে প্রথমে একটা বই হাতে নিয়ে দেখলো ইংরেজি একটা উপন্যাসের বই। এইসব আরশি মাথায় ঢোকে না, তাই সে সেটা সেখানেই রেখে দিল। আরেকটা বই হাতে নিয়ে দেখলো রোমান। এভাবে দেখতে দেখতে তার নজর কাড়ল একটা কর্নারে রাখা কাচের পাত্রের দিকে, এবং তার মধ্যে থাকা অসংখ্য লাল, নীল, সবুজের বিভিন্ন রঙের চিরকুটগুলো। ভ্রুকুচকে এলো তার। এই মুহূর্তে এত সুন্দর করে এক কর্নারে লুকিয়ে রাখা চিরকুটগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করছে। তার মন প্রথমেই চিরকুটগুলো পড়তে চাইল। অনুমতি ছাড়া অন্যের জিনিস ধরা ঠিক না, তাই সেই দমে নিজের কৌতূহল দমাতে না পেরে একটা চিরকুটের বাস খুলে তাতে খুব সুন্দর করেই ওই ঘন্টা পরে ব্রেক করলো আয়াজ।
তার পিছু পিছু রুমে হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে একজন সার্ভেন্ট প্রবেশ করলো। রুমে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে আরশিকে আয়াজ ইশারায় সার্ভেন্টকে ব্যাগ রেখে যেতে বলল। আয়াজ তার পা বাড়ালো বারান্দা দিকে। সে ভালো করে জানে আরশিকে সেখানেই পাবে। এই রুম থেকে বের হওয়া আরশি সম্ভব না, কারণ রুমের বাহিরে দুইজন গার্ডকে পাহারায় রেখে গিয়েছিল সে। কারো গরম নিঃশ্বাসের উত্তাপ আরশির গায়ে ছুড়ে যাচ্ছে। কারো গরম নিঃশ্বাসের উত্তাপ আরশির গায়ে ছুঁয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল সে। তার বোঝা হয়ে গেছে পিছনে আয়াজ দাঁড়িয়ে আছে, কারণ আনাহার কাছে শুনেছে আয়াজ অনুমতি ব্যতীত কারো সাহস নেই এই রুমে আসার। আয়াজ আরশির আরেকটু কাছে গিয়ে কানে ফু দিল। নেশাময় মিস আরশি। শরীরে প্রতিটি লোম দাঁড়িয়ে গেল সামান্য এই ডাকে। ভালো লাগা ছেয়ে গেল মনের প্রতি। মনে মনে ভাবলো আরশি, কি অদ্ভুত ওনার কণ্ঠটা, এত নেশাময় কেন? সামান্য নাম ধরে ডাকায় এত ভালো লাগা ছেয়ে গেল কেন? ঘুরে দাঁড়ালো আরশি। আয়াজ একদম কাছে গিয়ে দাঁড়ায়, উষ্ণদয় গিয়ে ঠেকলো আয়াজের বুকে। সাথে সাথেই একদম পিছিয়ে গেল আয়াজ। মুখে তীব্রতার হাসি ফুটিয়ে চেয়ে রইল আরশির পানে। আর আরশি বাছারি তো জমে একদম বরফ হয়ে গেল। এ কি করলো সে? সে তো ইচ্ছে করে করেনি। ভেবেছিল নায়ক সাহেব চলে গিয়েছে। ছি আরশি, কি ভাবছেন উনি? উনি কি বুঝতে পারছেন আমি এইটা ইচ্ছে করে করিনি? তুতলিয়ে বলল, আমি ইচ্ছে করে করিনি নায়ক সাহেব, আমি তো। কিছু বলার আগেই আয়াজ কোমর জড়িয়ে নিজের কাছে টেনে কানের কাছে ইটস ওকে মিস আরশি, যেইভাবে করেছো তোমার অষ্টদয়ের প্রথম ছোঁয়ায় হৃদয় আমার পরিতৃপ্ত। কথাটা বলেই কানে ঠোঁটে স্পর্শ নিয়ে রুমে চলে গেল। কান গরম হয়ে গেল আরশির, দেহ মন সব ওইখানে থমকে গেল। কিছুক্ষণ পর হুঁশ আসতেই মনে মনে ফুঁসে উঠল, নিশ্চয়ই চরিত্রে দোষ আছে, নইলে কি এই খচ্চর নায়ক সাহেব চিরকুট লিখে তার প্রিয়তার নামে আবার আমাকে লুতুপুতু করতে আসে? ভাগ্যিস আমায় বাঁচিয়েছিলেন মিস্টার নায়ক। আর ফুসফুস করতে হবে না, রুমে আসুন মিস আরশি। মাথা নিচু করে রুমে আসলো আরশি। যতই মনে মনে ফুসফুস করুক না কেন, এই লোককে ভয় লাগছে তার। এত রহস্যময় মানুষ আগে দেখেনি সে। টিভির স্ক্রিনে তো অলওয়েজ একটা হাসি মাখা মানুষকে দেখতে পেত, যার অভিনয়ও খুব নিখুঁত। ভাগ্যবশত আজ এই লোকের কাছে না আসলে কখনো জানতেই পারতো না লোকটা কত লুকোচুরি খেলেছে। তো আমি থাকবো নায়ক সাহেব, কিন্তু তার বিনিময়ে আপনাকে সবকিছু খুলে বলতে হবে। সবুরে মেওয়া ফলে জানেন তো মিস আরশি, তো সবুর করুন, যদি পারো তো বিশ্বাস রাখো। আর কোনো কথা নেই, ওষুধ খাওয়ার সময় হয়েছে, জলদি সুস্থ হতে হবে তোমায়। তোমার সুস্থতা অনেক জরুরি। কথাটা কেমন যেন লাগলো আরশির। মানে কিছু নেই, এখানে তোমার কাপড় আছে, গোসল সেরে নাও। আর হ্যাঁ, মাথায় পানি দিও না, কপালের ব্যান্ডেজ ভিজে যাবে। আরশি যেতে নিলে, তোমার ডান হাতে তো ব্যান্ডেজ, তুমি একা তো পারবে না। আমি না হয় আনহা মানে আমার ছোট বোনকে ডেকে দেই। এত ভাবতে হবে না নায়ক সাহেব, হাতের অবস্থাটা এতটাও জটিল না, আমি নিজেই পার। ঠিক আছে, সাবধানে। আরশি যেতেই আয়াজও অন্য রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে জানালো ডাইনিং টেবিলে খাবার সাজাতে। রুমে এসে দেখলো আরশি খাটে বসে আছে। পরনে তার লাল কালো মিশ্রণে একটা থ্রি পিস। এত সাধারণ মেয়েটাকে অসাধারণ লাগছে আয়াজের কাছে। মনে পড়ে গেল সেই লালপরীর হাসি মুহূর্ত। চোখ দুটো বন্ধ করে আবারও মেলে আরশির দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল। চলুন ম্যাম। আয়াজের হাতটা ধরেই নিচে নেমে আসলো আরশি। টেবিলের কাছে আসতেই চেয়ার টেনে নিল আয়াজ। আয়াজের মুখের দিকে তাকিয়ে বসে পড়লো সে। আয়াজও পাশে চেয়ার টেনে বসে পড়ল। চেয়ারে বসার পর মাথা উঁচু করে চারপাশে তাকিয়ে আশির দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে সবাই। আশি বেচারি তো পারছে না, লজ্জায় টেবিলের নিচে ঢুকে যাচ্ছে। আশির এত লজ্জা পাওয়ার কারণ হলো তার নায়ক সাহেব, যিনি নিজ হাতে আশিকে খাওয়াচ্ছেন খুব যত্ন করে, একদম বাচ্চাদের মতো। আশি ডান হাতে ব্যান্ডেজ থাকায় বারবার নাক তাকে আয়াজের হাতেই খেতে হচ্ছে। আশির লজ্জায় মাথা নিচু করে খাবার গিল। একদিনের পরিচয়ে লোকটাকে এত কাছের মনে হচ্ছে। লোকটার কেয়ার গুলো মনটাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। অদ্ভুত, আপনি নায়ক সাহেব কখনো রাগ করছেন তো কখনো কেয়ার করছেন, আবার কখনো রহস্যময় হয়ে উঠছেন। মন বলছে আপনার সব কথা বিশ্বাস করে নিতে।
মন বলছে সত্যি হোক মিথ্যা হোক আপনার আমাকে বউ দাবি করাটা মেনে নিতে। আশির ভাবনা ছেদ ঘটল আয়াজের ডাকে। মাথা তুলে আয়াজের দিকে তাকালো। ওষুধটা খেয়ে নাও। ওষুধ খেয়ে আশি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। তানহাও তার পাশে বসলো। এসে বলে উঠলো, কি ভাইয়ের হাতে খেতে কেমন লাগলো? আরশির কথায় হেসে উঠল আনহা। তাদের সাথে যোগ দিল আনহার মামাতো ভাই বোন। তখন তাদের দেখেই আরশির চোখ বড় বড় হয়ে গিয়েছিল লজ্জায়। সে আয়াজের সাথে মাথা নিচু করে আসায় কাউকে দেখতে পায়নি, কিন্তু সবাই তো তাকে দেখেছে আয়াজের হাত ধরে আসতে। সেটা ভেবেই লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল। আয়াজ তার মামা মামি সবার কাছেই আরশিকে নিজের বউ হিসেবে পরিচয় দিয়েছে। সন্ধ্যা দিকে এতক্ষণ তানহার সাথে তার রুমেই ছিল সে। আরশি আয়াজের রুমে নক করলো। রুমে এসে দেখলো আয়াজ ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু করছে। আরশি আরেকটু কাছে এসে দাঁড়াতেই আয়াজ উঠে দাঁড়ালো। বসো। জি। ফ্লোরে বসো। কেন? বসতে বলেছি। আয়াজের রাগী স্বর কানে যেতেই সে ফ্লোরে বসে পড়ল। আয়াজ একটা চিরুনি হাতে নিয়ে বিছানায় বসলো। আয়াজ কি করছে কিছুই বুঝতে পারছে না আরশি। চুলে হাত দিতেই আরশি হকচকিয়ে উঠল। সামনের দিকে তাকাও, বেশি কথা বলো না। সামনে তাকাতে বলেছি। সোজা হয়ে বসে পড়লো আরশি। আয়াজ খুব সুন্দর করে চুলগুলো বেনি করে দিল। অবাক হলো আরশি। আয়াজ আপনি চুলে বিনিয়োগ করতে পারেন? পারি তো, মাঝে মাঝে আনহার চুলে। নায়করা কি সবও পারে? কেন, নায়করা কি মানুষ হয় না? হ্যাঁ, কিন্তু আমি ভাবতাম নায়করা সারাক্ষণ বাজে অভ্যাস নিয়ে বিজি থাকে। এই ধরেন সারাক্ষণ এই নায়িকা ওই নায়িকা, জিএফ মুভি এইসব নিয়ে। আরশির কথায় হেসে দিল আয়াজ। হাসিটা চোখ এড়ালো না। আর দেখেছেন, আমার কারণে আপনার মুখে হাসি, অথচ মানুষ বলে আপনি নাকি। আমার হাসির কারণ তো সেই তুমি বছরখানেক আগে হয়েছিলে, আবার তুমি কেড়ে নিলে। আয়াজের কথাটা ঠিক বুঝতে পার। কথাটা বলেই আশিকে বসা থেকে টেনে উঠালো আয়াজ। আয়নার সামনে এনে দাঁড় করালো তাকে। আশির পিছনে দাঁড়িয়ে আরশি মানে কি জানো? আয়াজের প্রশ্নে আয়নার দিকে তাকালো। আয়াজ ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। একদম স্পষ্ট বেশি উঠলো আয়াজের চেহারাটা। আরশির মনে হলো আয়াজের মতো এত সুদর্শন ছেলের সাথে একদম বেমানান লাগছে আমাকে। কোথায় আমি আর কোথায় এই নায়ক সাহেব? এত ভেবে লাভ নেই। আরো সেই তোর অপেক্ষা শুধু। হালকা করে একটা নিঃশ্বাস ছেড়ে আয়নার দৃশ্যমান জানি, আরো সে অর্থ আয় না। তুমি এই আরশি। হঠাৎ আশি অনুভব করলো আয়াজ তার বেনিতে কিছু গেঁথে দিয়েছে। আয়নার দিকে তাকে দেখলো আয়াজের হাতে কাঠগোলাপ। খুব বেশি অবাক হলো আশি। তার চেয়েও অনেক বেশি মুগ্ধ হলো। কাঠগোলাপগুলো গাঁথা শেষ হলেই আশি খুশিতে আয়াজের কাছে গেল। তার খেয়ালই নেই সে আয়াজের কতটা কাছে চলে গিয়েছে। বিন্দু পরিমাণও ফাঁক নেই দুজনে মাঝে। আয়াজ আশির এত কাছে আসায় যেন ঘুরে চলে গেল। ওদিকে আশি খুশিতে আত্মহারা হয়ে বারবার বলেই যাচ্ছে, আপনি কিভাবে বুঝলেন নায়ক সাহেব আমার বেনি করে কাঠগোলাপ দিতে ইচ্ছে করছিল? আয়াজ সব শুনছে, কিন্তু তার মন বারবার তাকে আশির দিকে টানছে। আশির দিকে ঝুঁকে গালে ঠোঁটের স্পর্শ দিয়ে বারান্দায় চলে গেল সে। এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেল আশি। দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। সকালে বারান্দায় দাঁড়িয়ে সকালের হাওয়া নিজের গায়ে মাখিয়ে নিচ্ছে আশি। রাতে মাথা ব্যথাটা একটু বেড়েছিল। এমনিতেও রাতে আনহার ফোন আলাপে ভালো ঘুম হয়নি তার ঘুম খুব পাতলা। ভালো করে বুঝতে পেরেছে আনহার বিশেষ কেউ শব্দটা ভেবেই হাসি পেল তার কখনো একজনের সাথে বিয়ে ঠিক হলো, কিন্তু উল্টো তার বাবা মাই আবার তাড়িয়ে দিল। মানুষটা খোঁজও নিল, আরেকজন বউ বলে দাবি করছে। কেউ নেই তোর আর সেই কথাটা বিবির করে বলল আশি। একটা দীর্ঘশ্বাস ছাড়লো। স্পষ্ট কণ্ঠে উচ্চারিত করল, চাক। বড্ড চাপের সে। আগে সকাল বিকাল নিয়ম করে চা খেত। দরজায় কেউ করা নাড়ার শব্দ রুমের দিকে এগিয়ে গেল সে। দরজা খুলতেই মেয়েটা বলে উঠল, আচ্ছা আসছি। রুমে গিয়ে দেখলো আয়াজ নেই। বারান্দায় গিয়ে দেখলো
আয়াজ রেলিং এ বর দিয়ে বাইরের দিকে তাকিয়েছে। আরশির উপস্থিত ছোট টেবিলের উপর থেকে এক কাপ চা আসুন মিস আরশি, চা খেতে। জ্যোৎস্না বিলাস আয়াজ চায়ের কাপটা আরশির হাতে ধরিয়ে দিয়ে বলল, চাইলে সবই হয়। হাতের ব্যথাটা সেরে গেছে। কাপ দুটো আয়াজের পাশে এসে দাঁড়ালো আরশি। চায়ের চুমুক দিতে দিতে এই লোকটা কিভাবে আমার মনের কথা, কেন একদিনের পরিচয়ে মনের মধ্যে অজানা অনুভূতি গ্রাস করছে এই লোকটার প্রতি? মায়ায় ফেলতে চাইছেন নায়ক সাহেব? তবে আপনার যে আয়াজ আরশির সামনে একটা পার্স এগিয়ে দিল। পার্সটা পেয়ে আরশি সাথে সাথেই কেড়ে নিল, যেন নিজের মূল্যবান কিছু ফিরে। পার্স খুলে দেখে নিল আরশি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সারা রাত সে ভেবে কষ্ট পাচ্ছিল, বাবার দেয়া শেষ জিনিসটাও সে রক্ষা করতে পারলো না। তার মনে হচ্ছে আজকে যতই ধন্যবাদ। ওদিন আয়াজ যখন আরশিকে করে নিয়ে চলে যাচ্ছিল, তখন নিশাদের চোখ পড়ে পাঁচটার দিকে। আরশির মনে করে সে এটা নিয়ে আসে। সে নিজেও হয়তো জানে না কত বড় উপকার। কিসের জন্য? আমরা তুমি আর আমি। কিন্তু কেন? আয়াজ কাছে দেয়ালে হাত রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। দরজা ঠেলে নিশাদ প্রবেশ করলো। কে বাইরের দিকে দৃষ্টি রেখেই প্রশ্ন ছুড়ল, স্যার, ইফাজ দেশে ফিরেছে। ভালো মাছ আমাদের জালে খুব শীঘ্রই ফাটছে স্যার। ওকে। নিশাদ যেতেই নিজের হাতে থাকা ছোট নাইটটাপ চেপে ধরলো আয়াজ। গড়গড়িয়ে রক্ত পড়তে লাগলো। রক্তিম হয়ে উঠলো সারা মুখ। বাঁকা হেসে বলল, এমন শ্যামবতী কন্যা খিলখিল করে হেসে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি মেয়ের সাথে। মেয়েটির পরনে লাল শাড়ি, খালি পায়ে ঘাসের উপরে দাঁড়িয়ে আছে, পায়ে আলতা লাগানো। লাল কাচের চুড়িগুলো তার হাত নাড়ানোর তালে তালে রিনঝিন আওয়াজ তুলছে। মুগ্ধ হলো আয়াজ। মুহূর্তেই তার হৃৎপিণ্ডে শুরু হলো ঝড়। মেয়েটাকে আরো কাছ থেকে দেখার জন্য কিছুটা কাছে এগিয়ে গেল সে। মেয়েটার তো কোনো দিকেই খেয়াল নেই, সে তার মতোই ব্যস্ত। বাতাসে তার খোলা চুলগুলো এলোমেলো উঠছে, অথচ সেই মানুষটা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এত পিচ্চি একটা মেয়ে শাড়ি পরেছে, বয়স আর কত হবে, 14 কি 15? একটু হাসলো আয়াজ। হাতে কারো স্পর্শ পেয়ে চোখ দুটি খুললো আয়াজ। দেখলো তার হাতে আরশির হাত। একটু হাসলো আয়াজ, নিজের হাতের দিকে তাকিয়ে রইল। আরশি বুঝতে পেরে লজ্জায় নিজের হাতটা সরিয়ে নিল। গাড়িতে বসে জানালা দিয়ে সে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর আয়াজের দিকে ফিরে দেখলো আয়াজ সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। কতক্ষণ মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের মুখ পানে। আরশি বেশ বুঝতে পারছে কিছু বেহায়া অনুভূতি করা নড়ছে তার মনে আয়াজের প্রতি। তাই তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিতে গেলে নজর পড়ে আয়াজের ব্যান্ডেজ করা হাতে। মনটা কেমন করে উঠলো তার আয়াজের কাটা হাতটা দেখে। বারবার সে আয়াজকে ডাকতে লাগলো তার হাত কিভাবে কাটলো জানার জন্য, কিন্তু আয়াজ সে তো ব্যস্ত ছিল অতীতের কিছু মধুর স্মৃতি নিয়ে ভাবতে। আরশি ভাবলো আয়াজ হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সে আলতো করে আয়াজের ব্যান্ডেজে হাত বোলালো। সাথে সাথেই আয়াজ চোখ মিলে তাকালো। আরশির চোখ লজ্জা ও আতঙ্ক দেখতে পেয়ে দুষ্টুমি সুরে বলল, যেখানে সেখানে সুযোগ নেবেন না মিস আরশি। হাত কিভাবে কাটলো নায়ক সাহেব? নিজের লজ্জা কোনো মতে নিবারণ করে প্রশ্নটা করলো আরশি। তেমন কিছু না, ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে লেগে গেল। কেন যে আরশির কথাটা বিশেষ হলো না। এত সার্ভেন্ট থাকতে আয়াজ নিজে আপেল কেটে খাবে? আরশি একটু রসাত্মক ভঙ্গিতে প্রশ্ন করলো, আপনি আপেলও খান? খাই তো, আরো অনেক কিছু খাই। এই ধরো যেমন। ভয় দেখানোর জন্য আরশির একদম কাছে ঝুঁকে ঠোঁটের দিকে তাকিয়ে কথা বলল আয়াজ। আর আরশি সে তো ভয়ে একদম সিটের সাথে মিশে গেছে। আয়াজের ঠোঁটের দিকে তাকানো বুঝতে পেরে এক হাতে ঠোঁটর চেপে ধরল। আরশির ভয় পাওয়া ফেস দেখে অনেক মজা পেল সে। হেসে সরে গেল আরশির উপর থেকে। প্রায় ঘন্টাখানেক পর তারা এসে পৌঁছালো সিলেটে। রাত হয়ে গেছে, আগে থেকেই রিসোর্ট বুকিং করা আছে। একজন গার্ড এসে আয়াজের পাশে দরজা খুলে দিল। আয়াজ নেমে আরশির পাশে গিয়ে নিজে দরজা খুলে আরশিকে নামতে ইশারা করলো। অবাক হলো সব গার্ডরা।
এবং ওইখানে অবস্থিত সবাই। আরশি নেমে এলে আয়াজ নিজের হাতের মুঠোয় আরশির হাতটা নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আরশি আবারও তাকিয়ে রইল তার নায়ক সাহেবের দিকে। আয়াজের পাশে একটা মেয়েকে দেখে, তাও আবার তার হাত ধরে রেখেছে দেখে সবাই যেন আকাশ থেকে পড়লো। চারিদিকে এত মানুষ আর শুটিং এর জিনিস দেখে আরশির আর বুঝতে বাকি রইল না আয়াজ শুটিং এর জন্য এইখানে এসেছে, কিন্তু তাকে কেন নিয়ে এসেছে কিছুই বুঝতে পারছে না সে। এই দুদিনে সে বুঝতে পেরেছে আয়াজকে বোঝার সাধ্য তার নেই। আয়াজের সাথে জড়িয়ে আছে তার অতীত, এতটুকুই বুঝতে পারছে সে। দূর থেকে একটা মেয়ে এগিয়ে এলো তার দিকে। আর সে মেয়েটাকে চিনে, আয়াজের সাথে একটা মুভিতে নায়িকা হিসেবে দেখেছিল সে। নাম স্নিগ্ধা, দেখতে খুবই সুন্দরী। স্নিগ্ধার প্রথম নজর পড়লো আয়াজের হাতে নিবন্ধ আরশির হাতটার দিকে। চোখটা ছলছল করে উঠলো। স্নিগ্ধার নজর এড়ালো না আরশির। প্রথমে অস্বস্তি লাগলেও পর মুহূর্তে আয়াজের হাতটা সে নিজেও অনেক শক্ত করে ধরলো। বাঁকা হাসলো আয়াজ। আরশি জানে স্নিগ্ধা আয়াজকে ভালোবাসে। বহুবার বিভিন্ন অনুষ্ঠানে সবার সামনে প্রপোজ করেছে আয়াজকে, কিন্তু আয়াজ সে বরাবরই ছিল গম্ভীর। তার উত্তর ছিল না। কারণ তার মনে যে বহু বছর আগে তার প্রিয়তাকে কেড়ে নিয়েছে। এক মুহূর্তে দেখা স্নিগ্ধা আয়াজের দিকে ছলছল চোখে তাকালো, কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলো, এ কে আয়াস? বউ। চোখ দুটো ছাপিয়ে জল নেমে এলো স্নিগ্ধার। আয়াজের মুখে বউ শব্দটা শুনে। মানে? বউ মানে বউ, আমার বউ। আশিকে এক হাতে জড়িয়ে নিজের বুকের মাঝে টেনে তাচ্ছিল্য স্বরে উত্তর দিল আয়াজ। দৌড়ে চলে গেল স্নিগ্ধা। আর কিছু শুনতে পারবে না সে। সবাই প্রথমে একটু অবাক হলেও পরে কাছে এসে ক্রঙ্গে জানাতে লাগলো। বেশ লজ্জা লাগছিল আশির। তা বুঝতে পেরে আয়াজ বলে উঠল, জার্নি করে এসেছি, আমার বউয়ের শরীর খারাপ করছে তো, পরে দেখা হবে গাইস। রুমে এসে আশি প্রথমে গোসল সেরে নিল। এত জার্নি করে এসে মাথা কেমন যেন বারবার লাগছিল। ওয়াশরুম থেকে এসে দেখে আয়াজ বসে আছে বিছানায়। একই রুমে উঠেছে দুজন। এটাই আয়াজেরই ডিসিশন। সে আশিকে চোখে চোখে রাখতে চায়, আর কিছু হারাতে চায় না। আশি বের হতেই আয়াজ ফ্রেশ হতে চলে গেল। আয়নার সামনে আশিকে বেজা চলে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন ঘুর লেগে গেল আয়াজ। কি স্নিগ্ধময়! শ্যামলা মেয়েরা কি এতই স্নিগ্ধ আর এতই মায়াবী হয় নাকি? আয়াজের কাছে আশিকে এত মায়াবী মনে হয়। পিছন থেকে আরশি কোমর জড়িয়ে ধরল সে। কেঁপে উঠল আরশি। আরশি চুলগুলো নাক ঘষে ঘ্রাণ নিল সে। চুলগুলো সরিয়ে এক পাশে রাখলো, বেজাগারে ঠোঁট ছোঁয়ালো। আয়াজের হাত দুটো খামচে ধরল আরশি। চোখ দুটো বন্ধ করে নিল। একের পর এক ঠোঁটের স্পর্শ দিয়ে বলে দিতে লাগলো আয়াজ। কোমর ছেড়ে দিয়ে আরশিকে নিজের দিকে ফিরল। বন্ধ চোখে ঠোঁটে ছোঁয়া দিল। তারপর আরশির কম্পনরত ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই ধাক্কা দিয়ে সরে দিল আরশি। কয়েক পা পিছিয়ে গেল আয়াজ। পড়ে যেতে নিয়েও নিজেকে সামনে নিল সে। রাগ হলো তার। আরশির দিকে তেড়ে যেতেই আরশি আঙুল তুলে ওখানেই দাঁড়ান নায়ক সাহেব। চমকালো আয়াজ আরশির সাহস দেখে। আরশির ভেতরে ভেতরে ভয় লাগলেও একটা কথা মনে পড়তেই কিছুটা সাহস জুগিয়ে বলল, কোন অধিকারে আপনি আমার কাছে আসছেন? স্বামীর অধিকারে। ওই বিয়ের কাবিরনামা সত্য হলেও সেটা আমি মানি না, কারণ আমি নিজের ইচ্ছায় কখনো স্বাক্ষর করেছি বলে মনে পড়ছে না। অন্য কাউকে ভালোবেসে আমার কাছে কেন মিথ্যা দাবি নিয়ে আসছেন? অন্য কাউকে মানে? অন্য কেউ মানে আপনার প্রিয়তা। প্রিয়তার নামে চিরকুট লিখে আবার আমার সাথে অসভ্যতামি নষ্টমি করতে আসেন। আয়াজ আরশির তার প্রিয়তার জন্য চিরকুট লিখার কথাটা অভিমান ছিল বুঝে প্রথমে মনে মনে হাসি পেলেও আরশির বলা নষ্টামি শব্দটা শুনে চোখ দুটো লাল হয়ে গেল। আর ঠেলে চেপে ধরল দেয়ালের সাথে। মাথায় একটু ব্যথা পেল আরশি, কিন্তু একদম চুপ রইল। বাহু দুটো শক্ত করে চেপে ধরল। আমি নষ্টামি করি তাই না? কি নষ্টামি করেছি তোর সাথে বল? তোর ইজ্জত কেড়ে নিছি? আর তোর সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? লজ্জা পেল না তোর কারো পার্সোনাল জিনিসে নজর দিতে? নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না সে। এই মেয়েটা কেন তার পবিত্র ছোঁয়াগুলোকে নষ্টামি নাম দিবে? আর টাচ করব না এই মেয়েকে, আর কখনো না। আরশির বাহু ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল সে। ওইখানে হাঁটু গেড়ে বসে পড়লো আরশি। চোখের জল একদমই কোনো বাদই মানছে না। আমি তো রাগে অভিমানে বলে ফেলেছি। ক্ষমা করবেন আমায় নায়ক সাহেব, ক্ষমা করবেন। দুদিনের পরিচয়ে নিজের মনে আপনার প্রতি অনুভূতির বাসা বেঁধে ফেলেছি। আপনার কাছে আসা, আপনার করা কেয়ার পাগল করে দিয়েছে আমায়। আমার কি দোষ বলুন? বাবা মা মারা যাওয়ার পর
কেউ তো আমায় এভাবে আগলে রাখেনি। দীর্ঘদিন পর কেউ আমায় এত সুন্দর করে আগলে রেখেছে, কেয়ার করেছে, আমার মনে নতুন এক অনুভূতির জন্ম দিয়েছে। যদি আপনার জীবনে অন্য কেউ থেকেই থাকে, তবে কেন আমাকে নিজের এত কাছে টানলে? কেন আমার মনে এমন অনুভূতির জন্ম দিলেন? কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে আপনাকে আঘাত করে। প্লিজ ক্ষমা করবেন। নিজে নিজেই কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল আরশি। বাহিরে একটা বেঞ্চে বসলো আয়াজ। চুলগুলো টেনে নিজেকে একটু শান্ত করে নিল সে। বড্ড অভিমান হচ্ছে তার আরশির প্রতি। ভেবেছিল আরশিকে সারপ্রাইজ দিবে, আরশির সাথে রিলেটেড সবকিছু খুলে বলবে তার প্রিয়তার কথা। অনেক কষ্টে চোখ দুটো খুললো আরশি। রাতে যেখানে বসেছিল সেখানে নিজেকে আবিষ্কার করলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। আরশি বুঝতে পারলো আয়াজ আর রুমে আসেন। আয়াজ হয়তো খুব রাগ করেছে, তারই বাকি দোষ। আয়াজ অন্য কাউকে ভালোবাসলে কেন তার কাছে আসবে, কেন তাকে আগলে রাখবে? তাই রাগে সে উল্টোপাল্টা বলে ফেলেছে। কোনো মতে উঠে দাঁড়ালো সে। বাহু দুটোতে ব্যথা অনুভব করলো। ফ্রেশ হয়ে আসতেই একজন ওয়েটার খাবার দিয়ে গেল। সে বুঝতে পারছে আয়াজই পাঠিয়েছে। তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিল সে। তার সরি বলতে হবে আয়াজকে, তাই তাড়াতাড়ি করে বের হয়ে এলো আয়াজের খোঁজে। কিন্তু কোথাও আয়াজের দেখা পেল না। দূর থেকে ড্রাইভার এগিয়ে আসছে তার। ম্যাম, স্যার বলেছেন আপনাকে নিয়ে যেতে। উনি কোথায়? উনি একটু আগেই বেরিয়েছেন জাফলং এর উদ্দেশ্যে। আজ তো শুটিং আছে। মনে কষ্ট অনুভব করলো আরশি। তাকে কি সাথে নিয়ে যেতে পারে না আয়াজ? আজ এত অবহেলা, এতই অভিমান করেছে নায়ক সাহেব? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আরশি। নিশাত দৌড়ে এসে বলল, চলুন ম্যাম। আগে বলেছি আমায় ম্যাম বলবেন না ভাইয়া। আমি আপনার ছোট, আপনি আমায় আরশি বললেই ডাকবেন। ঠিক আছে, চলো, স্যার অপেক্ষা করছে। আপনার স্যার আমার জন্য অপেক্ষা করলে কি আমায় ফেলে আসতো? বিড়বিড় করে বলল আরশি। কি হলো, চলো। আরশি নিজের কথা শেষ হওয়ার আগেই আয়াজ আরশিকে পাশ কাটিয়ে চলে গেল। একবার ফিরেও তাকালো না। মনটা বিষণ্ণ হয়ে উঠল আরশির। তবুও সে দমবে না। আয়াজ শুটিং এর কাজে ব্যস্ত হয়ে পড়লো। শুটিং শেষ হলে না হয় আবার কথা বলবে আয়াজের সাথে। একটা পাথরের উপর বসে গালে হাত রেখে মনোযোগ দিয়ে আয়াজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশি। আয়াজ বুঝতে পারছে, কিন্তু অভিমানে সে আর আরশির দিকে তাকাচ্ছে না। কিন্তু আরশি তাতে ব্রক্ষেপ নেই। সে তো আয়াজকে দেখায় ব্যস্ত। কারো পাশে দাঁড়ানোর শব্দে পাশ ফিরে তাকালো। দেখলো নিশার দাঁত কেলিয়ে চেয়ে আছে তার দিকে। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার খুব সুন্দর, তাই না? আরশি বুঝলো নিশাত তার দৃষ্টি বুঝে। নায়ক সাহেবের বোনও খুব সুন্দর, তাই না? আরশির কথা শুনে ভীতু হয়ে গেল নিশাত। তা নায়ক সাহেব জানেন আপনাদের প্রেম এক মুহূর্ত দাঁড়ালো না নিশাত। তাড়াতাড়ি করে চলে গেল, এমন ভাবে গেল যেন এখান থেকে এখন এই মুহূর্তেই পালিয়ে যাওয়া শ্রেয়। শুটিং শুরু হলো কিছুক্ষণ আগেই। এমনিতেই উনি এত হ্যান্ডসাম, এখন তো আরো বেশি লাগছে। দুই গালে হাত রেখে বলল আরশি। মনোযোগ দিয়ে শুটিং দেখতে লাগলো সে। অভিনয়ের এক পর্যায়ে যখন আয়াজ স্নিগ্ধার কোমরে হাত রাখলো, খুব বেশি কষ্ট অনুভব করলো আরশি। মনে হলো তার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। নিতে পারছে না সে, কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারোর সাথেই সে তার নায়ক সাহেবকে ভাবতে পারছে না। স্নিগ্ধা আর নায়ক সাহেব দুজনকেই খুন করে ফেলতে ইচ্ছে করছে তার, সাথে প্রিয়তা নামের মেয়েটাকে। মন বলছে তোর নায়ক সাহেব তোর স্বামী, সে কেন অন্য কারো হোক। যদিও কোনো প্রিয়তাকে ভালোবেসে থাকে তবেও হতে দিবে না। উঠে দাঁড়ালো সে, চলে গেল সেখান থেকে। আরশিকে এইভাবে দৌড়াতে দেখে আজ শুটিং ছেড়ে তার পিছু পিছু দৌড়াতে লাগলো। সবাই অনেক অবাক হলো, কি হলো দুজনের। আর আজ ভাবছে আরশির কি হলো, এতক্ষণ তো ভালোই বসেছিল, কোনো কারণে কি কষ্ট পেল মেয়েটা? কান্নার বেগে কিছুই চোখে দেখছে না। সবকিছু ঝাপসা লাগছে। কোনো মতে গাড়িতে উঠে ড্রাইভারের উদ্দেশ্যে কান্নারত কণ্ঠে বলল, আমার শরীর খারাপ লাগছে, প্লিজ আমায় রিসোর্টে নিয়ে চলুন। কিন্তু ম্যাম।
কোনো কিন্তু না, প্লিজ নিয়ে চলুন। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। তাদের পিছু পিছু গার্ডের গাড়িও ছুটে চলল। আয়াজের আগে থেকেই নির্দেশ দেওয়া, আরশি যেখানে যায় তার পিছু পিছু যেন গার্ডরাও যায়। আয়াজ দৌড়ে এসে দেখলো আরশি চলে গেছে। তার পিছনে পিছনে গার্ডের গাড়ি দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রুমে এসে আরশির দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলো। কি হচ্ছে তার, সে নিজেই বুঝতে পারছে না। উনি তো অভিনয় করছিল আরুষি, তাহলে তুই কেন অভিনয়ের মতো নিতে পারছিস না? কেন তোর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? কই, আগে তো ওনার মুভি দেখেছি, খারাপ তো লাগেনি, তবে আজ কেন এমন হচ্ছে? কেন তুই ওই নায়ক সাহেবকে ভালোবেসে ফেললি আরুষি? কেন? আচ্ছা, উনি কি ভালোবাসেন আমায়? না না, উনি তো ওনার প্রিয়তাকে ভালোবাসে। কাঁদতে কাঁদতে এলোমেলো ভাবে কথা বলতে লাগলো আরশি। আয়াজ সব অভিমান রাগ বলে আরশি রুমের দরজায় বারবার নক করছে, কিন্তু আরশি খুললো না। সারাদিন কেটে রাত হলো, তবু আরশি এখনো বের হলো না। চিন্তা হচ্ছে আয়াজের। ব্যালকনিতে দাঁড়িয়ে এসে ভাবছে, হঠাৎ আরশি কি হলো? এই মেয়েটাকে যে কিভাবে বোঝাবো, আদৌ কি আরশি বুঝবে? দুটো হাত ধীরে ধীরে আয়াজের পিছন থেকে জড়িয়ে ধরলো। একটু চমকাও আয়াজ, তবুও পিছু ফিরল না। হাতের অধিকারী আলতো করে মাথা ঠেকালো আয়াজের পিঠে। কোমল স্বরে বলে উঠলো, ভালোবাসি নায়ক সাহেব। থমকালো আয়াজ। থমকে গেছে তার সকল অনুভূতি। না পারছে কিছু বলতে। তৃপ্ততার শোক ছেয়ে গেল সারা মনে। এত বছরে জমানো ভালোবাসাগুলো মনে হচ্ছে আবার নতুন করে করোনার মনে ধরা যায়। নিজের হাত দুটো নিয়ে জড়িয়ে ধরে রাখা মানুষটার হাতের উপর হাত রাখলো। ধীরে ধীরে পিছন থেকে টেনে সামনে দাঁড় করালো মানুষটাকে। দুই পাশে হাত রেখে তার দিকে সামান্য ঝুঁকলো। নেশা ধরানো কণ্ঠে উচ্চারিত করলো, আবার বলো প্রিয়। কানটা মনে হলো যা যা আসি আয়াজের মুখে প্রিয়তার নাম। চোখ ছলছল করে উঠলো, এই বুঝি গড়িয়ে পড়বে বেহায়া জলগুলো। অথচ আজ সে দিব্যি তাকিয়ে আছে আশির দিকে। চোখ মুখে তার খুশি উপচে পড়ছে। পড়বে না কেন, তার প্রিয়তা এখন শুধুই তার। মুখ ফিরে নিল আরশি। নিজের মনের মধ্যে আয়াজের প্রতি অনুভূতিগুলো চেপে রাখতে পারছিলাম না, তাই এমন কঠিন সিদ্ধান্ত নিলাম। মনটা ভেঙে গেল। আরশিকে মুখ ফিরে নিতে দেখে দুই গালে হাত দিয়ে নিজের দিকে ফিরালো আয়াজ। আরশি চোখে পানি দেখে বুকটা দুকদুক করে উঠল। পর মুহূর্তেই অনুধাবন করতে পারলো আরশির চোখের পানির কারণ। আরশির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সে। নিজের পকেট থেকে ফোনটা বের করে আরশির মুখের সামনে ধরলো। ভ্রু কুঁচকালো আরশি। আয়াজ তাকে ইশারা করলো মোবাইলের দিকে তাকাতে। ফোনের স্ক্রিনে একটা মেয়ের শাড়ি পরা হাস্যোজ্জ্বল একটা ছবি। পুরো চেহারাটা দেখা যাচ্ছে না, এক পাশ দেখা যাচ্ছে। ছবিটার এক পাশে এডিট করে লেখা আছে আমার প্রিয়তা। চোখ দুটো বড় বড় করে আয়াজের দিকে তাকালো আরশি। ঝাপটে ধরলো আয়াজকে খুব শক্ত করে। আয়াজও জড়িয়ে ধরলো। মাথায় চুলের উপর দিয়ে একটা চুমো খেলো। আরশিকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। তৃপ্ত স্বরে বলল, ভালোবাসি প্রিয়তা, অনেক বেশি ভালোবাসি, নিজের থেকেও। তুমি প্রিয় আমার কাছে, আমার প্রিয়তা। প্রায় মিনিট 10 পর আরশি আয়াজের বুক থেকে মাথা তুলে ছবিটা দেখিয়ে বলল, এই যে আপনি কোথায় পেলেন? এমন ছবি তো আমি কখনো তুলিনি। পাইনি, আমি নিজেই তুলেছি। মানে? 4 বছর আগে তুমি রাঙামাটি গিয়েছিলে, মনে আছে? বাবা মা আর আমার এক কাজিনের সাথে। মনটা খারাপ হয়ে গেল আরশির। রাঙামাটি আমি একটা কাজে গিয়েছিলাম, সেদিন তোমায় দেখে থমকে গিয়েছিলাম আমি। লাল শাড়ি পরিহিতা শ্যামবতী কন্যাকে দেখে মনে হয়েছিল এই পিচ্চি মেয়েটা শুধু আমার। শ্যামলা মেয়েটা কি এত মায়াবী হয়? সেদিন তোমায় দেখে মনে এই প্রশ্নটা জেগেছিল আমার। যখন তুই পাশের মেয়েটার সাথে হাসতে ব্যস্ত ছিলে, তখনই ছবিটা তুলে নেই আমি। ছবিটা তুলে ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে সামনে তাকিয়ে দেখলাম তুমি নেই। ওই দিন সারাক্ষণ আমি তোমাকে খুঁজেছি, কিন্তু পাইনি। তখন মনে হচ্ছিল আমার এক মুহূর্তে সৃষ্টি হওয়া ভালোবাসা এক মুহূর্তেই হারিয়ে গেছে। অসংখ্য ভালো লাগায় ছেয়ে গেল আরশির মন। 4 বছর আগে থেকেই তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে, এইটা ভাবতেই ভালো লাগছে তার। সেদিন আমরা চলে এসেছিলাম। আরশিকে পিছন থেকে জড়িয়ে নিল আয়াজ। আর খুঁজে পাইনি তোমায়। ঢাকা ফিরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব অস্থির হয়ে পড়েছিলাম। রাতে ঘুমাতে পর্যন্ত পারতাম না। নিজেকে পাগল পাগল লাগছিল। নিজের লোক লাগিয়ে দিয়েছিলাম ঢাকা শহরেও তোমায় খোঁজার জন্য, তবু নিজেকে দমিয়ে রাখতে পারিনি। আবারও রাঙামাটি যাই তোমায় খুঁজতে, কিন্তু পাইনি। আমার এই অস্থিরতা পাগলামি দেখে আনহাও চিন্তায় পড়ে গেল। ছোট বোন হলেও তার সাথে আমার আচরণ
সব সময় বন্ধু সুলভ, সবকিছু খুলে বলি তাকে। ভাইয়া, মেয়েটার নাম জানিস? জানি তো। কি নাম? প্রিয়তা, আমার দেওয়া নাম। নিজের দেওয়া নাম দিয়ে সারা জীবন খুঁজে বেড়ালেও খুঁজে পাবি না তোর প্রিয়তাকে। কিছুই জানি না। আমি আনহা। আই ওয়ান্ট হার আনহা। আই নিড হার। নিজের ভাইয়ের অস্থিরতা দেখে খুব বেশি অবাক হলো আনহা। এক মুহূর্তে দেখায় কি কেউ কাউকে এত ভালোবেসে ফেলতে পারে? এটাও কি সম্ভব? এটা ভাইয়ের মোহ নয় তো? না না, মোহ হলে 2 মাস লাগিয়ে শুধু মেয়েটাকে খুঁজতো না, এত অস্থিরও হতো না। আজ অবাকের উপর অবাক হচ্ছে আরশি। প্রথম দেখায় কেউ বুঝি এত ভালোবাসতে পারে, কারোর জন্য এত অস্থির হতে পারে। আচ্ছা, আপনি আমায় প্রিয়তা কেন ডাকেন? হালকা হাসলো আয়াজ। আজ তার খুশির দিন। এত বছর পর তার প্রিয়তা তার এত কাছে। আরশিকে আরো গভীরভাবে আগলে নিল সে। সেদিন তোমায় দেখার পর থেকে মনটা বারবার তোমায় দেখতে চাইতো, তোমায় দেখার জন্য অস্থির হয়ে পড়তো। মনের আয়নায় বারবার ভেসে উঠতে তুমি, আমার হৃদয় হরণকারী তোমার শ্যামলা মুখটা। মনের আয়নায় প্রতিদিন দেখতাম তোমার প্রতিচ্ছবি। দিনকে দিন নিজের চেয়েও প্রিয় হয়ে উঠলে তুমি, তাই নাম দিলাম প্রিয়তা। প্রিয়তা শুধু একটা নাম না, প্রিয়তা আমার জীবনের চেয়েও প্রিয়, যার জন্য সব করতে পারবো আমি, সব। কেঁদে দিল আরশি। নিজের হাতে পানি অনুভব করতেই আটকে। কি হলো, কাঁদছো কেন? আপনি কেন আমায় এত ভালোবাসেন নায়ক সাহেব? এত ভালোবাসা আমি হারাতে চাই না নায়ক সাহেব, কখনো হারাতে চাই না। যতদিন বাঁচি আপনার প্রিয়তা হয়ে বাঁচতে চাই নায়ক সাহেব। আয়াজ আরশিকে টেনে নিজের বুকে আনলো। খুব যত্নে মাথা নিজের বুকে রাখলো। আমার বাবার এক বন্ধু ছিলেন, ছোটবেলার বন্ধু। একদিন এক ফাংশনে ওনার সাথে দেখা হয় আমার। বাবা মা যখন মারা যায় তখন এসেছিলেন উনি। ফাংশনে দেখে ওনাকে নিজের পরিচয় দিতেই চিনে ফেলেন উনি। একদিন ফোন করে ওনার বাসায় দাওয়াত দিলেন। আমি যেন আনহাকে নিয়ে যাই। ওনার বাসায় গিয়ে মনে হচ্ছিল খুশিতে পাগল হয়ে যাব আমি। বাবা মা মারা যাওয়ার পর জীবনে অনেক কষ্ট ফেস করতে হয়েছে আমার। তারপর আর এত খুশি কখনো হয়নি যতটা হয়েছি আমার প্রিয়তাকে ফিরে পেয়ে। হ্যাঁ, সেদিন আমি তোমার খোঁজ পেয়েছিলাম। বৈঠক রুমে দেখেছিলাম আমার প্রিয়তাকে তার বাবা মায়ের সাথে ফ্রেমে বন্দিতে। তার মানে আমার বাবা আপনার বাবার বন্ধু ছিলেন? তোমার বাবা ছিলেন খুবই বিচক্ষণ মানুষ। আমার দৃষ্টি, আমার খুশি তার চোখ এড়ায়নি। আমার দিকে হাসি মুখে তাকিয়ে বল, তুমি কি আমার মেয়েকে চিনো? জি আঙ্কেল, ইনফ্যাক্ট আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমার সহজ স্বীকারোক্তি শুনে হেসে উঠলেন তোমার বাবা। তারপর ওনাকে সব খুলে বললাম। তোমাকে চাইলাম ওনার কাছে। আঙ্কেল আমার পিঠ চাপড়ে বললেন, নিঃসন্দেহে তুমি আমার মেয়ের জন্য পারফেক্ট। কোনো রাস্তায় আমি তোমায় ছাড়তে বলবো না। আমি জানি তুমি কারো খারাপ করো না। আমার মেয়েটা ছোট আয়াস, তাকে কয়েক বছর সময় দেই, তারপর আমি নিজেই তাকে তোমার হাতে তুলে দিব। আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম, শিওর আঙ্কেল, কিন্তু দিন শেষে আমার প্রিয়তা যেন আমারই হয়। অবশ্যই। আর সেই মানে তোমার প্রিয়তা তোমারই হবে মাইসন। সেদিন বাসায় ছিলেন না তুমি। আন্টির কাছ থেকে শুনলাম কোনো এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে। তোমাকে কাছ থেকে আবারও দেখার ইচ্ছেটা পূরণ হলো না আমার। তার কিছুদিন পরেই আঙ্কেল আমাকে তার অফিসে ডেকে পাঠায়। বলল খুব বেশি আর্জেন্ট। গিয়ে দেখে আঙ্কেল মনোযোগ দিয়ে কি যেন চিন্তা করছে, চোখে মুখে চিন্তার রেখা। আমায় দেখেই আমার হাত দুটো চেপে ধরল। আমি জানি আমি যা করছি তা হয়তো ঠিক না, কিন্তু বাবা হিসেবে মেয়ের ভালো মন্দের দায়িত্ব আমার। তুমি তো আমার মেয়েকে চাও, তাই না? তাহলে সিকিউর করে দাও আমার মেয়ের জীবনটা, চিন্তা মুক্ত করে দাও আমায়। আঙ্কেলের কথা কিছুই বুঝতে পারছিলাম না আমি। একটা কাগজ এনে আমার হাতে দিতেই অবাক হলাম আমি। আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, প্রিয়তা নিজের ইচ্ছেতে সাইন করেছে আঙ্কেল? না আয়াস, ওকে দিয়েছিলাম পড়তে, কিন্তু ও বুঝেনি। বাবার উপর অগাধ বিশ্বাস তাই না পড়েই সাইন করে দিয়েছে। কিন্তু আঙ্কেল, পরে যদি ও জানতে পারে সবাইকে ভুল বুঝবে। একটু ভুল বুঝলে কিছু হবে না, আমি ঠিক ওরকে মানিয়ে নিব। প্লিজ তুমি সাইন করে দাও। আমিও কাবিননামা কাগজে সাইন করে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, এনিথিং রং আঙ্কেল? হঠাৎ কি হয়েছে আপনার? আমায় বলুন। নতুন কোনো কেস নিয়ে সমস্যা হচ্ছে বা চিন্তিত আপনি? তুমি কাল একজন কাজে নিয়ে আমাদের বাসায় এসো, আর কালই হার্ষিকে নিজের সাথে নিয়ে যাবে। আমি বুঝিয়ে বলবো ওকে। আর কাল খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে, তাড়াতাড়ি চলে এসো। কাল আর যাওয়া হয়নি। তার আগে সেদিন রাতে কিছু জরুরি কাজ করছিলাম আমি, তখনই ফোনটা বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে যা শুনলাম, স্তব্ধ হয়ে রইলাম। আনহার ডাকে সম্মতি ফিরে আসতেই কোনো মতে ছুটে গেলাম
তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আয়াজের বুকে খামচে ধরলো আরশি। তার একদম ভালো লাগছে না সেদিনের কথা মনে করতে। মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে তার। মন বলে, কেন তুই ওই দিন মরে গেলি না আরুষি? সেদিন দাও দাও করে আগুন জ্বলতে দেখলো আরশিদের বাড়িতে। কারো হইচই কানে আসছিল না আয়াজের। আয়াজের মন বারবার ইশারা করছিল তোর প্রিয়তা তোকে ছেড়ে চলে যাচ্ছে। আয়াজ আটকা থাকে। কোনো কিছু না ভেবেই আয়াজ ঝাঁপিয়ে পড়লো বাড়ির ভেতরে। আনহাও এসেছিল তার পিছনে। বায়া বলে আটকে উঠলো সে। কিছু গার্ড আর আনহা মিলে আটকালো আয়াজকে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো সে। আরশিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছিলাম তুমিও তোমার পরিবারের সাথে। কথাটা আর শেষ করলো না আয়াজ। তার চোখ থেকেও জল গড়িয়ে পড়লো। প্রতি মুহূর্তে আমি মরেছি প্রিয়তা, তোমায় ছাড়া নিজের জীবনটাকে পাথর মনে হচ্ছিল, কিন্তু আনহার যে আমার ছাড়া কেউ ছিল না। শব্দ করে কেঁদে দিল আরশি। আস্তে আস্তে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো। আয়াজও বসলো তার পাশে। আমার বাবাটা কেন আমাকে এত ভালোবাসতো নায়ক সাহেব? কেন আমায় বাঁচানোর জন্য সেদিন মিথ্যা বলে খালামুনির বাসায় পাঠিয়ে দিল? আমার জীবন সিকিউর করে নিজের জীবন দিয়ে দিল। কাঁদতে কাঁদতে বলল আরশি। আলতো করে আয়াজের বুকে মাথা রাখলো। হঠাৎ কিছু একটা সন্দেহ হতেই আয়াজের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকিয়ে বলল, তার মানে আমাদের বাড়িতে আগুন লাগাটা কোনো দুর্ঘটনা না। বাবা কিছু নিয়ে চিন্তিত ছিলেন, আবার আমার লাইফ সিকিউর করার কথা বলছিলেন। সেদিন রাতেই দুর্ঘটনা হওয়ায় আমায় মিথ্যা বলে পাঠিয়ে দেওয়া সব কিছুই একটাই জিনিস ইশারা করছে, আমার বাবা মা খুন হয়েছে নায়ক সাহেব। কথাটা বলেই কেঁদে উঠলো আরশি। সেদিন আঙ্কেলের চোখে মুখে চিন্তা আর এত তাড়াহুড়া বিয়ের জন্য এইসবে আমারও একটু খটকা লাগে। নিজের গোপন লোক লাগায় আঙ্কেলের কেস রিলেটেড সব ইনফরমেশন বের করার জন্য, কিন্তু কিছু ঘন্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল। আই এম সরি জান, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আই এম সরি। সব অপরাধীদের শাস্তি দিব আমি। আয়াজ বিন সাদ কখনো অপরাধীদের ছাড় দেয় না। কথাটা বলার সময় চোয়াল শক্ত হয়ে এলো আয়াজের। চোখ মুখে ফুটে উঠল রক্তিম আভা। কি ভাগ্য আরশি! আজই ভালোবাসা পেল, আর আজই জানতে পারলো খুন হয়েছিল তার বাবা মার। তার কাছে মনে হচ্ছে কেউ তার কলিজাটা কেড়ে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে সে ডলে পড়লো আয়াজের কাঁধে। আয়াজ আটকে উঠল, কুলে তুলে নিল আরশিকে। প্রিয়তা, এই প্রিয়তা, জান উঠো, কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে ডাকলো আয়াজ, কিন্তু আরশির কোনো হুঁশ নেই। ডাক্তার এসে দেখে গেল পুরনো ক্ষত আবার নতুন করে জখম হয়েছে। আরশি সইতে পারেনি সেটা। মাঝে কেটে গেল 5 দিন। এই 5 দিন আরশিকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে আয়াজ। তার প্রিয়তাকে কাঁদতে দেখলে তারও কষ্ট অনুভব হয়। জাফলং, চা বাগান, বিছানাকান্দি সব জায়গায় ঘুরিয়ে এনেছে আরশিকে। আজ ঢাকায় ব্রেক করছে তারা। এখন আরশির কিছুটা ভালো লাগছে। ব্যালকনিতে বসে আছে দুজন। আরশির মাথা আয়াজের কাঁধে, আয়াজের হাতে মুষ্টিবন্দি তার এক হাত। নায়ক সাহেব, আমরা কিন্তু আবার আসবো। হানিমুন। আরশিকে লজ্জায় ফেলানোর জন্য দুষ্টামি স্বরে বলল আয়াজ। লজ্জা পেল আরশি। উঠে যেতে নিলে আয়াজ হাতটা টেনে নিজের কুলে বসালো। আলতো করে আরশির পেটে হাত রেখে গাড়ির থুতনি ঠেকাল। তো মিসেস সাদ, ধর্মীয়ভাবে বিয়েটা করে ফেলা উচিত, কি বলেন? তো ঢাকা ফিরে কিন্তু বিয়ে করছি আমরা। রাত 10টায় ফিরল আরশি আয়াজ। ড্রয়িং রুমে বসেই ভাইয়ার বাবির জন্য অপেক্ষা করছে আনহা। তার মন কত উৎসুক করছে আরশিকে ভাবি বলে ডাকার জন্য, কিন্তু ভাইয়ার নিষেধ তাই পারেনি। আরশিকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখলেই দৌড়ে গিয়ে জাপটে ধরল আনহা। আরশিও জড়িয়ে ধরল। কেমন আছো ভাবি? উফ ভাবি, তুমি জানো তোমায় ভাবি ডাকার জন্য কত রাত জেগে জেগে নিজের ঘুম হারাম করেছি আমি। হেসে দিল আরশি। আয়াজ আনহার মাথায় একটা হালকা করে থাপ্পড় দিল। উফ ভাইয়া, ব্যথা পেয়েছি তো। ভাবি দেখো, ভাইয়া আমার উপর কেমন অত্যাচার করছে। হয়েছে, ছাড় ওকে, ওর শরীর ভালো না, রেস্ট নিতে হবে। দরজার দিকে চোখ বুলালো আনহা। কিছু একটা ভেবে বলল, আচ্ছা ভাইয়া, তোমার বিয়ে নিশাদ সাহেব আসেনি? এসেছিল তো, বাসায় কি জরুরি কাজ আছে বলে চলে গেল। মন খারাপ করিস না, তোর বিয়েটা দিয়েই দিব।
নিশাত সাহেবের সাথে। চোখ টিপে বলল আয়াজ। আরশির মনে হলো তার চোখ দুটো কপালে উঠে গেছে। বড় ভাই হয়ে কেমন ছোট বোনকে প্রেমে সাহায্য করছে। এখন তো তার মনে হচ্ছে ভাই বোন দুটোই বেশরম। দেখ ভাইয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তোর কাছে শেয়ার করছি। তুই ঢোল পিটাস না প্লিজ। বেচারা নিশাত তোকে জমের মতো ভয় পায়। সে যদি জানে তুই শুরু থেকেই সব জানিস, তবে আমার মনে হয় বেচারা সেই মুহূর্তে হার্ট অ্যাটাক করবে। কথাটা বলে ফিক করে হেসে দিল আনহা। রাত 2টো বাজে। 2 ঘন্টা এপাশ ওপাশ করে ঘুম আসছে না আরশির। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। গুটিসুটি পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল, যেন হাঁটার শব্দে আয়াজের ঘুম ভেঙে না যায়। সোফাতে ঘুমিয়ে আছে আয়াজ। ধর্মীয়ভাবে বিয়ে হওয়ার আগে তারা একসাথে না থাকার সিদ্ধান্ত নেয়। নতুন করে আবার সব সাজাতে চায় আরশি, কিন্তু আয়াজ নাছরবান্দা। সে কিছুতেই আরশিকে একা থাকতে দিবে না। এত বড় সেলিব্রিটি হয়েও এই লোকটা আমার মতো সাধারণ একটা মেয়েকে কত গুরুত্ব দিচ্ছে। বাড়িতে এত রুম থাকা সত্ত্বেও আমাকে চোখের সামনে রাখার জন্য সোফায় কষ্ট করে ঘুমাচ্ছে। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে আমার। মনে মনে বলল আরশি। 2 হাত গুজে দাঁড়িয়ে রাতের শহর দেখতে ব্যস্ত আরশি। মাথাটা ভীষণ ব্যথা করছে তার, তবুও ঘুম আসার নামই নেই। আস্তে করে 2টো হাত আরশির কোমর জড়িয়ে ধরল। আরশি আর বুঝতে বাকি রইল না মানুষটা কি। চোখ বুঝেছিলাম। তুমি এখানে কি করছো? ঘুম আসছিল না, তাই এখানে এসে দাঁড়ালাম। কি বলছো? আমায় কেন ডাকোনি? আপনি ঘুমোচ্ছিলেন। সারাদিন জার্নি করেছি তো, তাই খারাপ লাগছে। আপনি আরশি নিজের কথা শেষ করার আগেই আয়াজ তাকে কুলে তুলে নিল। আয়াজের বুকের কাছে টি শার্টটা খামচে ধরে আয়াজের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল আরশি। রুমে এনে আরশিকে বিছানায় বসিয়ে ডয়ার থেকে মলম বের করে আনলো আয়াজ। আরশিকে শুয়ে পড়াতে ইশারা করলো। কি করতে যাচ্ছে মানুষটা, মনে মনে বলল আরশি। কোনো প্রশ্ন না করে আরশি শুয়ে পড়ল। আয়াজ আরশির মাথার কাছে বসলো। কপালে আয়াজের স্পর্শ পেতেই আরশি আটকে উঠল। কি করছেন? কোনো শব্দ নাই, চুপ করে চোখ বুজে শুয়ে থাকো। আরশিও ভালো মেয়ের মতো চোখ বুজে শুয়ে রইল। আয়াজ আলতো করে কপালে মলম লাগিয়ে মালিশ করে দিতে লাগলো। আরাম অনুভব করলো আরশি। তার মন বলে, এত ভালোবাসা যেন কখনো কোনো মেয়ে না পায় আরুষি। এই অবিরাম ভালোবাসাটা শুধু তোর হোক সারা জীবন। আর জেগে থাকতে পারল না সে। আয়াজের হাতে মালিশে ঘুম তাকে গিয়ে ধরল। সকালের আগে ঘুম ভাঙলো আরশির। মাথা ব্যথাটাও আর নেই। প্রিয়তমের এমন কেয়ারে কোনো মাথা ব্যথা কি থাকতে পারে? কথাটা বিড়বিড় করে বলে হেসে দিল আরশি। সোফায় ঘুমিয়ে আছে আয়াজ। সারা রাত জেগেছিল। ভোরে কি চোখ লেগেছে তার? আরশি আয়াজের পাশে হাঁটু গেড়ে বসলো। মুচকি হেসে আলতো করে আয়াজের কপালে কিস করলো। ঠোঁট দুটো প্রসারিত করে ফেললো আয়াজ, কিন্তু তা আরশির চোখে পড়েনি। আয়াজ জেগে থাকলে সে কখনো লজ্জায় কিস করার সাহসও পেত না। এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে গেল আরশি। লজ্জায় পড়তে চায় না সে। আয়াজ যদি জানে সে ঘুমের সুযোগে নিয়ে তাকে কিস করেছে, তবে লজ্জা দিতে দিতে মৃত্যু ঘটাবে লজ্জাবতী আরশির। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিয়ে নিচে নেমে গেল আরশি। সে যেতেই ফোন শব্দ করে বেজে উঠল আয়াজের। ঘুমানোর একটু চেষ্টা করছিল সে, তার হলো কই। বিরক্তকর শব্দ করে পাশের ছোট টেবিল থেকে হাত ছড়িয়ে ফোনটা টেনে নিল সে। নিশাত বলো। স্যার, আপনি কি ঘুমোচ্ছিলেন? আমি কি ডিস্টার্ব করলাম? না, চোর পাহারা দিচ্ছিলাম। স্যার, আজকাল চোর পাহারা দেওয়াও শুরু করেছেন? আর কত কিছু যে করবেন উনি। বাহ বাহ, একটা মানুষের কত রূপ, কত। কি হলো, কথা বলছো না কেন? আয়াজের কথার আওয়াজে তার অদ্ভুত ভাবনা থেকে বাস্তবে আসলে নকলে না করে কি বলবা বলো। স্যার, উনি জিজ্ঞেস করেছিলেন ম্যামের কথা। সিলেটে কাজে বিজি ছিলেন, তখন আর বলা হয়নি। আজ যখন আপনার কথাই দেখতে গেলাম, আজও জিজ্ঞেস করলেন আপনি ম্যামকে খুঁজে পেয়েছেন কিনা। আমি এখনো কিছু বলে দিও ফিরে পেয়েছি প্রিয়তাকে। জি স্যার। আর ঘুম হবে না, তাই ফ্রেশ হয়ে নিচে নেমে গেল আয়াজ। আনহা আর আরশি দুজন মিলে হাসাহাসি করছে। আরশিকে হাসি খুশি দেখলে নিজেকে সুখী মনে এখনো এমন মনে হচ্ছে। আরশির পাশে গিয়ে বসলো আয়াজ। নিজের হাত আরশির কোমরে এক সাইডে রেখে একদম কাছে টেনে বসে। আনহার সামনে এমন বিব্রত অবস্থায় পড়তে হবে এই বেহায়া মানুষটার জন্য কখনো ভাবেনি সে।
লজ্জায় সারা মুখ ছেয়ে গেল। মনে মনে বলে উঠল, অসভ্য আপনি নায়ক সাহেব। ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল আরশি। তার হাত থেকে কিছু ফ্লোরে পড়ে গেল শব্দ করে। সেই সকালে আয়াজ কিছু কাজে বেরিয়ে গিয়েছিল। দুপুরে অনেকবার ফোন দিল, কিন্তু আরশি ফোন রিসিভ করলো না। চিন্তায় পড়ে গিয়েছিল। আনহাকে ফোন দেওয়াতে বলল সে মেডিকেলে। চিন্তা নিয়ে আর কাজে মন বসাতে পারল না সে। আরশির কিছু হলে এবার তার নিঃশ্বাস চলবে না। তড়িঘড়ি করে ফিরে এলো বাড়িতে। নিচে আরশিকে না পেয়ে মেয়েটকে জিজ্ঞেস করাতে সে জানালো আরশি আজ সারাদিন, তাই রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়াতেই আরশির বয়ত্ত মুখটা দেখে বুকটা দুঃখ করে উঠল। আরশির নজর বারবার তাকাতেই নিজের মনও ভয়ে জেগে উঠল আয়াজের। কিভাবে বোঝাবে সে তার প্রিয়তাকে? ধীরে ধীরে এগিয়ে গেল আয়াজ আরশির দিকে। আরশি এখনো ফ্লোরে পড়া বন্দুকটার দিকে তাকিয়ে আছে। ছোটবেলা থেকে সব জিনিসে ভয় পায় সে। তার মাথায় শুধু ঘুরছে তার নায়ক সাহেবের কাছে বন্দুক। নিজেকে সামলে আয়াজ আরশির পাশে বসলো। আরশির হাতটা ধরল আলতো করে। বয়র্ত অশ্রু ভেজা চোখ নিয়ে আরশি আয়াজের দিকে তাকালো। নিজের হাত দিয়ে ইশারা করে ফ্লোরে পড়ে থাকা বন্দুকটা দেখালো। আয়াজ হালকা একটু হেসে আরশিকে নিজের বাহুতে আবদ্ধ। রিল্যাক্স জান, এইটা দেখে ভয় পাচ্ছ কেন? বন্দুক তো আমি আমার সেফটির জন্য রেখেছি। তোমার নায়ক সাহেবকে তো আর সবাই ভালোবাসে না, কেউ কেউ তো মারার জন্য হয়তো ওত পেতে আছে। তোমার নায়ক সাহেব কি কখনো খারাপ কাজ করতে পারে বলো? আরশি মাথা দুলিয়ে না করে। গুড, তোমার বিশ্বাসটা আমার প্রতি সবসময় রেখো জান। তোমার বিশ্বাস আমার খুব প্রয়োজন। আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আমি শুধু হঠাৎ এটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভুল বুঝিনি আপনাকে। আমার বিশ্বাস আপনি কখনো কোনো অপরাধ করতেই পারেন না। ভালোবাসি জান, প্লিজ যে কোনো পরিস্থিতি আসো নিজের বিশ্বাসটা ধরে রেখো আমার প্রতি। আমিও ভালোবাসি মিস্টার না, একটু না, খুব 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 বেশি। ভর দুপুর, চারদিকে রোদের মাখামাখি। রোদের তাপে গেমে একাকার আনহা। মেডিকেল কলেজের গেটে দাঁড়িয়ে এই কাঠফাটা রোদে অপেক্ষার প্রহর গুনছে ভালোবাসার মানুষটার জন্য। সে যে আসবে বলে দাঁড় করিয়ে রেখেছে, এখনো আসার নামই নেই তার। মাঝে মাঝে ভেবে পায় না আনহা, নিশাত নামের মানুষটা এত চালাক, প্রখর বুদ্ধিমান, তবে তার ভাইকে কেন এত ভয় পায়? কই, সে তো ভয় পায় না তার ভাইকে। আনহার অপেক্ষার প্রহর কাটিয়ে নিশাত গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে উপস্থিত হলো তার সামনে। 2 বছর ধরেই এমন করছে সে, সব সময় শুধু তার হাতে আবার ছাতাও দেখা যাচ্ছে। নিশাত আনহার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে হাতটা মেলে ধরল তার মাথার উপর। ফুঁসে উঠল আনহা। 1 ঘন্টা যাবত এই বেহায়া তেজি রোদের মধ্যে অপেক্ষা করিয়ে এখন আদি খেতে দেখানো হচ্ছে। কথাটা বলে নিশাতের দিকে তাকিয়ে চোখ রাঙালো আনহা। বাহ, আয়াজ স্যারের বোনও দেখছি স্যারের গুণে গুণান্বিত হচ্ছেন। কি বললা? অপরাধ মাফ করবেন ম্যাম। আয়াজ বিন সাদকে কিছু বলার সাধ্য এখনো আমার হয়নি। তাহার গুণাগুণ রূপ অতুলনীয়। জোরে হেসে উঠল আনা। নিশাদের একপাশে দাঁড়িয়ে বাহুতে জড়িয়ে ধরে। চলুন নিশাদ সাহেব। 1 মিনিট। নিশাদের কথায় ভ্রু কুঁচকে তাকালো আনহা। পকেট থেকে রুমাল বের করে আনহার বয়র্ত মুখটা মুছে দিল যত্ন করে। ভালো লাগায় চোখ দুটো বুঝে ফেল আনহা। এই মানুষটা যতই তাড়াহুড়াতে থাকুক না কেন, আনহার যত্ন নিতে একটুও ভোলে না। প্রেমের প্রস্তাবটাও ও প্রথম এই মানুষটাকে দিয়েছিল। অবিশ্বাস্য হলেও এটাই চরম সত্যি। কেটে গেল 2 দিন। মুগ্ধ দৃষ্টিতে কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে আছে আরশি। চারদিকে শীতল বাতাস বইছে। বাতাসে আরশি চুলগুলো উঠছে এলোমেলো ভাবে। আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসবে ভাব। এমন আবহাওয়া তার ভীষণ ইচ্ছে করছে বাইরে গিয়ে নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরতে। একা নয়, ভালোবাসা মানুষটাকে সাথে। দ্রুত পা চালিয়ে আয়াজের রুমের দরজায় এসে দাঁড়ালো সে। আয়াজ ফোনে কথা বলতে ব্যস্ত। পিছন ঘিরে থাকায় আরশিকে সে দেখতে পায়নি, কিন্তু আরশির উপস্থিতি ভালোই অনুভব করতে পেরেছে। ফোনটা কান থেকে নামিয়ে পিছনে না ফিরেই আসার জন্য ইশারা করলো। চলে এসো জান। খুব বেশি অবাক হলো না আরশি। এই কয়েকদিনে সে বেশ বুঝতে পেরেছে লোকটা অস্তিত্ব মিশে গেছে। দরজায় দাঁড়িয়েছিলে কেন জান? এই বাড়ি, এই রুম, এই আমিটা তোমার, তাই কোনো অনুমতির প্রয়োজন নেই। ভীষণ সুখ অনুভব করলো আরশি।
সত্যিই তো, এই মানুষটা শুধুই তার। আয়াজের কিছুটা কাছে এগিয়ে গেল সে। ছোট্ট বাচ্চাদের মতো বায়না করা ভঙ্গিতে আয়াজের হাতে আলতো করে ধরল। তার এমন কাণ্ডে ঠোঁট কামড়ে আসলো আয়াজ। বেশ বুঝতে পেরেছে এই মেয়ে কিছু একটা বায়না। তো ম্যাম, কি চাই আপনার? ঘুরতে যেতে চাই নায়ক সাহেব। ঝিমঝিমে এই বৃষ্টিতে আপনাকে সঙ্গী করে ভালোবাসা বিলীন করতে চাই, আর এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই আপনার সাথে। আরশির এমন প্রেমময় বায়না শুনে হৃদয়ে কম্পন সৃষ্টি হলো আয়াজের। যে ঠোঁট দুটো প্রসারিত করলো সে। যথা আজ্ঞা ম্যাম, রেডি হয়ে নিন। আরশির মাথা দুলিয়ে চলে যেতে নিল, আবার দৌড়ে ফিরে এলো। কি হলো? আমার আরো একটা বায়না আছে নায়ক সাহেব। বলো প্রিয়তা। আপনি প্লিজ গার্ড নেবেন না সাথে। মুহূর্তটা শুধু আপনার আর আমার চাই, যেখানে আপনার ওইসব বস্তা বস্তা বডিগার্ড থাকবে না। আরশির এমন অদ্ভুত কথায় খুব হাসি পেল আয়াত। বলি কে এই মেয়ে? বস্তা বস্তা গার্ড? ইস, গার্ডরা শুনলে তাদের কেমন অনুভূত হতো? যাবেন তো নায়ক? অবশ্যই মাই লাভ। হোয়াইট টি শার্টের উপর কালো জ্যাকেট গায়ে জড়িয়ে নিল আয়াজ। মুখে মাস্ক লাগিয়ে মাথায় ক্যাপ পরে নিল। নিজেকে যদি কিছুটা লুকিয়ে না নেয় তবে তার প্রিয়তার ইচ্ছেগুলো আজ অপূর্ণই থেকে যাবে। কেউ যদি তাকে চিনতে পারে তবে ঝুঁকে বসবে। একে তো গার্ড যাবে না, তার উপর মাফিয়া জগতের কোনো শত্রু যদি জানতে পারে তবে মারতে একটুও সময় নেই। চিন্তা তার আরশিকে নিয়ে। কেউ কেউ বুঝে গেছে তার দুর্বলতা প্রিয়তা। প্রিয়তমার ইচ্ছা পূরণের জন্য আজ না হয় নিজেই বডিগার্ড হয়ে যাবে সে। তোর প্রিয়তার জন্য তুই যথেষ্ট আয়াজ। কথাটা বলে মুচকি এসে বেরিয়ে পড়ল। বাহিরে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে সে, আরশির অপেক্ষায়। পাশেই মাথায় ছাতা ধরে আছেন একজন গার্ড, কারণ ইতিমধ্যেই বর্ষণের আগমন ঘটছে। এক দৃষ্টিতেই প্রিয়তার অপেক্ষায় চেয়ে আছে চোখ দুটো সামনের দিকে। সদর দরজার দিকে আরশিকে বের হতে দেখে হৃৎপিণ্ডটা যেন থমকে গেল তার। চোখ দুটোতে ফুটে উঠল মুগ্ধতা। কে বলেছে শ্যামলা মেয়েদের সবার কাছে লাঞ্ছিত হতে হয়? শ্যামলা মেয়েটা সুন্দর হয়। নিজের মনেই প্রশ্ন করলো আয়াজ। তার সামনে এক শ্যামাবতী কন্যা দাঁড়িয়ে আছে, যাকে কালো শাড়িতে তার কাছে কোনো অপসরী থেকে কম লাগছে। মাথায় খোপায় কাঠগোলাপ গেঁথেছে খুব সুন্দর করে। চোখ দুটো সরাতেই পারছে না আয়াজ। সবকিছু কেমন নেশা। তাকে কি এই শ্যামাবর্ণার নেশা পেয়েছে? ব্রুকুসকে চেয়ে আছে আরশি। আয়াজের মতিগতি কিছুই বুঝতে পারছে না সে। বৃষ্টির পানি ছিটকে এসে গায়ে লাগছে তার, অথচ এই মিস্টার নায়ক পুরো 10 মিনিট যাবৎ তাকিয়ে আছে। তার চোখের পলক দুটো ফেলার নাম নেই। এখন তার বিরক্ত অস্বস্তি দুটোই হচ্ছে। তাই সে উচ্চস্বরে চেঁচিয়ে বলে, নায়ক সাহেব! এত জোরে চিল্লানোর আওয়াজ শুনে আরশির দিকে রক্তিম চোখে তাকালো আয়াজ। আরশির চিল্লানিতে রাগ লাগছে না, বরং তার প্রিয়তাকে দেখতে বাধা দেওয়ায় রাগ লাগছে তার। আয়াজের রক্তিম চোখ দেখে ভয়ে চুপসে গেল আরশি। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে গেল। আরশির এমন কাণ্ড দেখে আয়াজও হেসে গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। একটা বড় খোলা মাঠের দিকে গাড়ি থামালো আয়াজ। মাঠটা ঘাসে ভরপুর। সারা রাস্তা জ্বালানা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল আরশি। আর আয়াজ সে একটু পরপরই প্রিয়তাকে দেখছে আর চোখে। গাড়ি থামাতেই সামনের দিকে তাকাতেই চোখ দুটো খুশিতে জকজক করে উঠল আরশির। বিশেষ মানুষের সাথে বৃষ্টিতে প্রেম বিলাস করার জন্য এর চেয়ে আর ভালো পারফেক্ট জায়গা হতেই পারে না। আয়াজ ছাতাটা মেলে গাড়ি থেকে নেমে আরশিকে নামতে ইশারা করলো। আয়াজের হাতটা ধরে এক প্রকার লাফ দেওয়ার মতো করেই নেমে পড়লো সে। আরশি নেমে দাঁড়াতেই আয়াজ কোমরে এক পাশে হাত রেখে টেনে নিজের বাহুতে তার প্রিয়তাকে আবদ্ধ করে নিল। খালি কোমরে আয়াজের ঠান্ডা স্পর্শ পেতেই কেঁপে উঠল আরশি। অজস্র শিহরণ বয়ে গেল তার সারা শরীরে। নিজের এক হাত দিয়ে ঠেকালো আয়াজের বুকে। আনায়াসে বলা যায় এই ছাতার নিচে একজোড়া প্রেমিক যুগল তাদের প্রেম বিলাসে ব্যস্ত। আরশিকে নিয়ে সামনের দিকে পা বাড়ালো আয়াজ। হঠাৎ দাঁড়িয়ে পড়লো আরশি। থমকে গেল আয়াজও। আরশির মুখের দিকে তাকালো। কি হয়েছে প্রিয়তা? জবাব দিল না আরশি। নিজের পায়ের জুতা খুলে গাড়ির এক পাশে রেখে দিল। আয়াজকে ইশারা করলো, নো ওয়ে প্রিয়তা, পায়ে কাদা পানি লেগে সমস্যা দেখা দিবে। তুমিও জুতাগুলো পরে নাও। প্লিজ নায়ক সাহেব। প্রিয়তার এমন আকুতি ভরা আবদার ফেলতে পারেননি আয়াজ। নিজের কনভার্স গুলো খুলে এক পাশে রেখে দিল সে। টেনে নিজের বাহুতে
আবারও আবদ্ধ করে নিল সে তার প্রিয়তাকে। মাঠের মাঝে এসে দাঁড়ালো দুজন। সবুজ ভেজা ঘাসে আরাম অনুভব হচ্ছে। চারদিকে একবার চোখ বুলালো সে। কিছুটা দূরে তাদের মতোই বৃষ্টিতে প্রেম বিলাসে ব্যস্ত কিছু দূরে বটগাছের নিচে দেখা যাচ্ছে ফুচকা, চটপটি, হালিম, চায়ের স্টল। চোখ দুটো চকচকে উঠলো আরশি। ভীষণ খুশি লাগছে তার। আজকের দিনটা হয়তো তার জন্য বিশেষ কোনো দিন। ছাতার নিচ থেকে বের হতে গেলে আয়াস তার হাত দুটো আঁকড়ে ধরে। কোথায় যাচ্ছ? ভিজতে। ঠান্ডা লেগে যাবে প্রিয়তা। লাগবে না। বলেই ছুটে বের হয়ে আসলো আরশি। রিমঝিম এই বৃষ্টি খুব ভালো লাগছে তার। ভিজে গেছে সে। প্রকৃতির এই সৌন্দর্য খুব উপভোগ করেছে সে। আয়াজ উপভোগ করেছে তার প্রিয়তার সৌন্দর্য। একদম ভিজে গেছে আরশি। পায়ের দিকে তাকালেই দেখলো নুপুরও পড়েছে সে। তার প্রিয়তা তার জন্য এত সুন্দর করে সেজেছে, অথচ কোনো প্রশংসাই করলো না সে। একটু হাসলো আয়াজ। সেও আজ এই বৃষ্টিতে প্রেম বিলাস করতে চায় তার প্রিয়তার সাথে। এই শীতল আবহাওয়ায় গাড়ে গরম নিঃশ্বাস উত্তাপ পেতেই একটু কেঁপে উঠল আরশি। পিছন ফিরে আয়াজকে দেখলো তার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেশাময় দৃষ্টি দেখে ডুব গেল আরশি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি হুশ। আয়াজের এমন স্বর শুনে আরো কেঁপে উঠল আরশি। এই কেমন কম্পন হচ্ছে তার হৃদয়ে। আয়াজ নিজ হাতে এক আঙুল দিয়ে আরশির ভেজা ঠোঁট ছুঁয়ে দিল। নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করে মনের সাথে যুদ্ধ করছে সে। কোনো ভুল করতে চায় না এই পাবলিক প্লেসে, যতই আরশি তার বউ হোক না কেন। তাড়াতাড়ি করে নিজের জ্যাকেটটা আরশির শরীরে জড়িয়ে দিল সে। কারণ শাড়ি ভিজে আরশির শরীর একদম দৃশ্যমান, যা পাগল করে তুলছে আয়াজকে। আয়াজের সাদা টি শার্টও ভিজে চুপচুপে হয়ে আছে, যা নজর কাড়ছে আরশির। নিজেকে নিজেই মনে মনে এই অসভ্যতামের জন্য বকে দিল সে। মাথা নিচু করে নিল। আরশির এমন করার কারণ চোখে এড়োয়নি আয়াজের। ঠোঁট কামড়ে হাসলো সে। ফুচকার স্টলে বসে আছে আরশি। আয়াজ গিয়েছে চা আনতে। কিছু একটা ভাবতেই ভীষণ হাসি পাচ্ছে তার। একটু আগে সে আবারও আবদার করেছিল ফুচকা খাবে। শুধু তা না, আয়াজের সাথেই খেতে চায়। আয়াজ না খেলে সে কষ্ট পাবে, এমন আবদার করেছিল। আরশির এমন আবদার শুনে মুখটা একদম চুপসে গিয়েছিল বেচারা আয়াজের। রাস্তায় চা খেতে তার কোনো প্রবলেম নেই, বরং এতে তার অভ্যেস আছে। কিন্তু ফুচকার কথা বলতেই তার মুখ দেখে মনে হলো কেউ তাকে জোরালো জুস খেতে বলছে। আয়াজের রিয়াকশনটা মনে পড়তেই আবারও হেসে উঠল আরশি। তখনই একটা হাত তার দিকে এক কাপ চা নিয়ে মুখের সামনে। মানুষটার দিকে তাকিয়ে মুচকি এসে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল সে। আয়াজও পাশে বসে পড়ল। ভীষণ ঠান্ডা লাগছে। চা খেয়ে এখন শরীর কিছুটা গরম লাগছে। এরই মধ্যে ফুচকা দিয়ে গেল। আয়াজ ফুচকার দিকে ভীতু চোখে তাকালো, কিন্তু নিজের প্রিয়তাকে সে কোনোভাবেই কষ্ট দিতে। আরশি আয়াজের মুখের সামনে একটা ফুচকা তুলে ধরতেই কোন রকম ইতস্ত না করেই সেটা মুখে পুরে নিল সে। একটু হাসলো আরশি। আরেকটা ফুচকা নিয়ে যখনই নিজের মুখে দিতে সামনের দিকে তাকিয়ে তার চোখ ছানা ভরা। ভয়ে থরথর করে কাঁপছে নিশাদ। সামনেই রক্তিম চোখ তার দিকে তাকিয়ে আছে আয়াজ। আনহা আর আরশি মুখ টিপে হাসছে। তখন আরশি, নিশাদ আর আনহাকে একসাথে দেখে চোখ ছানা ভরা হয়নি, হয়েছে সে যখন দেখলো নিশাদ একটা ছেলেকে চোখ রাঙিয়ে শাসাচ্ছে আনহাকে উত্ত্যক্ত করাতে। অবাক হলো আরশি। এই ছেলেকে আরশির কাছে একদম সরল মনে হয়েছিল। সে এমন রাগী কখনো ভুলেও মনে হয়নি আরশির। আচ্ছা, সবাই কি ভালোবাসার মানুষের বেলায় এমন হয়ে যায়? আয়াজ আরশিকে ফুচকা না খেয়ে একদিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। তার নজর অনুসরণ করে সামনের দিকে তাকালো। আরশি হাতটা শক্ত করে ধরে এগিয়ে গেল সামনের দিকে। কি কবে ধরে চলছে এসব? এত বিশ্বাস করে তোমাকে 3টা বছর ধরে নিজের পাশে রেখেছি, নিজের ভাইয়ের মতো, আর তুমি এসব করে বেড়াচ্ছ আমার বোনের সাথে। ঘেমে একাকার নিশাদ, ভয়ে নয়। এই মানুষটাকে যথেষ্ট সম্মান করে সে। মানুষটাও তাকে খুব বিশ্বাস করে। কি জবাব দিবে সে? আপনি? কোনো কথাই আসছে না তার মুখ দিয়ে। গলার মধ্যে আটকে যাচ্ছে সব। তোর যাতে হবে না। আর বিয়ে কবে করছো সেটা বলো। সাথে ফিক করে হেসে দিল আরশি ও আনহা। খুব বেশি অবাক হলো নিশাদ। মানুষটা কি তাকে তার অপরাধে শাস্তি দিবে না? সে তো অপরাধ করেছে, ভীষণ বড় অপরাধ।
বিশ্বাসে আঘাত করেছে। কি হলো, বিয়ে করবে না আনহাকে? হাসলো নিশাদ। কত সহজেই মেনে নিল আয়াজ, কিন্তু সে যে বিশ্বাসে আঘাত দিয়েছে তাই কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমায় ক্ষমা করবেন স্যার। আমি কথার মাঝে থামিয়ে দিল আয়াজ। আনহাকে নিজের বাহুতে জড়িয়ে বলতে বাবা মা যখন মারা যায় আনহা তখন কেবল 5 বছরের। তখন থেকেই এই অবুঝ শিশুটাকে নিজের হাতে আগলে রেখেছি আমি, বড় করে তুলেছি। তোমাদের সম্পর্কে শুরুর আগে থেকেই সে এসে একদিন বলল তার তোমাকে চাই। সবকিছু তো আর জোর করে হয় না, তাই সেদিন ওকে বুঝিয়ে বলেছিলাম যদি তুমি ওকে ভালোবাসো তবে কোনো রকম ঝামেলা ছাড়াই মেনে নিব আমি। যখন শুনলাম তুমি ওকে ভালোবাসো সেদিন ওকে তোমার সাথে সম্পর্কের অনুমতি দিলাম। বলেছিলাম ওকে তোমায় যেন বলে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে, কিন্তু তুমি নাকি বছর 2 সময় চেয়েছিলে। তুমি আমায় সম্মান করো সেটা জানি, তবে কখনো যদি আমার কলিজার টুকরাকে একটু আঘাত লেগেছে তবে সেদিনই তোমার শেষ দিন হবে। ডুব গেল নিশাদ। সে ভালো করে জানে এই হুমকি মিছে মিছে না। একটু এসে বলল নিশাদ, যে আপনার জন্য নিজের জীবনটাও দিতে পারবে সে কখনো আপনার কলিজায় আঘাত করবে না স্যার। বাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল আনহা। বাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল আনহা। এই মানুষটা তার জীবনে মা বাবা ভালো বন্ধুত্বের দায়িত্ব পালন করে গিয়েছে সর্বদা। অনেকখানি সুখ এনে দিতে চায়। জীবনে অনেক লড়াই করেছে তার ভাইটা। সে ভালো করেই জানে তার ভাইয়ার সুখটা এখন প্রিয়তা নামক মেয়েটার মধ্যেই নিবদ্ধ। তার পাশেই দাঁড়িয়ে কাছে আসি। ভাই বোনের এমন ভালোবাসা সে কখনো দেখেনি, কারণ সে তো একা। চোখের পানি চলে এলো তার নায়ক সাহেবের কথা ভাবতেই। মানুষটাকে সেও সুখে রাখতে চায়। হঠাৎ করেই আয়াজ আনহাকে ছুঁড়ে মারল আরশির দিকে। হতভম্ব হয়ে গেল আনহা। পড়তে গেলেই নিশাদ তাকে আটকে ধরল। পাশ থেকেই আরশিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল সে। হাতে ব্যথা পেল আরশি। কি হচ্ছে নিশাদ? আরশি আনহা কিছুই বুঝতে পারছে না। খটকা লাগলো নিশাদের। যখনই সে কিছু বলতে যাবে তখনই মাটিতে লুটিয়ে পড়ল আয়াজ। থমকে গেল তিনজনেই। রক্তের লাল রঙে রাঙিয়ে উঠল সবুজ। ফরফরিয়ে উঠে বসলো আরশি। নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। নায়ক সাহেব বলে চিল্লিয়ে উঠল সে। তার চিল্লানোতে একজন নার্স দৌড়ে আসলো। রক্তে ফোবিয়া আছে তার। এখন এত রক্ত দেখে বেহুশ হয়ে গিয়েছিল। বেড থেকে নেমে দাঁড়ালো সে। চিল্লাচ্ছেন কেন আরশি চিৎকারে আনহা এলো নার্সের পিছু পিছু। নার্সের দিকে না তাকাতেই আনহার দিকে গেল আরশি। কাঁদতে কাঁদতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে তার। আনহা তোমার ভাইয়া? ভাইয়াকে ক্যাবিনে শিফট করা হয়েছে ভাবি। হাতে লেগেছে গুলিটা, তাই তত একটা রিস্কই হয়নি। আয়াজের কেবিনের সামনে এসে দাঁড়ালো আরশি। একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকলো। তাকে দেখেই ডান হাতটা বাড়িয়ে কাছে আসতে ইশারা করলো আয়াজ। নিশাদ বসেছিল। আরশিকে দেখতে পেয়েই বেরিয়ে গেল সে। হাতের ইশারা পেতেই আরশি ঝাপটে ধরল আয়াজের বুকে। পাগলের মতো কাঁদতে লাগলো। সবাইকে হারিয়ে আপন বলতে এখন শুধু আয়াজই আছে তার। আর সেই মানুষটাও তাকে ছেড়ে চলে যাচ্ছিল। ভাবতেই মনে হয় মরে যাচ্ছে সে। কখন থেকে কেঁদেই যাচ্ছে। আয়াজ আলতো করে নিজের ডান হাতটা আরশির মাথায় রাখলো। রিল্যাক্স জান, কিছু হয়নি আমার। প্লিজ এইভাবে কেঁদো না। আপনার যদি আজ কিছু হয়ে যেত আমি মরে যেতাম নায়ক সাহেব। কথাটা বলেই আবারও ডুকরে কেঁদে উঠল আরশি। আয়াজ নিজের বুকের মাঝে গভীরভাবে জড়ে নিল তাকে। আরশির মাথায় ঠোঁট ছেয়ে দিল। এই মেয়েটা ঠিক আছে ভাবতেই মনে প্রশান্তি বয়ে আসছে তার। নিজের ভালোবাসাকে প্রোটেক্ট করতে পেরেছে সে। 3 দিন পরেই আয়াজকে রিলিজ করে দেয়া হলো হসপিটাল থেকে। বাড়িতে আসতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে তার মিডিয়াদের জন্য। কিন্তু আজ প্রশ্ন উঠেছে যে আরশি তার কে? কেন একটা মেয়ে কোনো কারণ ছাড়াই তার বাড়িতে থাকছে? একদম স্পষ্ট ভাষায় জবাব দিল সে। বউ আমার বউ। সে ভালোই বুঝতে পেরেছে আরশির দিকে আঙ্গুল তুলতে চেয়েছিল লোকটা। আর লোকটার এসব প্রশ্নের পিছনে নিশ্চয়ই অন্য কেউ ছিল। আরশিকে সমাজের সামনে নিজের বইয়ের অধিকার দিবে সে। আর কেউ যেন আঙ্গুল তোলার সুযোগ না পায়। কাঁধে কারো স্পর্শ পেতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। আপনার শরীর ভালো না, তাড়াতাড়ি ঘুমানোর প্রয়োজন। আমরা কালই বিয়ে করব প্রিয়তা। কি বলছেন? আপনার হাত তো ঠিক হয়নি। আপনি আগে পুরোপুরি সুস্থ হন। না, আমরা কালই বিয়ে করব মানে কালই। তোমার মতামতের প্রয়োজন নেই আমার। হাসলো। অসুস্থ অবস্থায়ও কেমন পাগলামি করছে লোকটা। আচ্ছা কালই বিয়ে হবে নায়ক সাহেব।
ডান হাতে ছুরি নিয়ে একটা লোকের সামনে বসে আছে আয়াজ। এই লোকটাই গুলি চালিয়েছিল সেদিন। লোকটা ফোন বেজে যাচ্ছে তখন থেকেই। কলটা রিসিভ করে স্পিকারে দিয়ে ইশারা করলো কথা বলতে। হ্যালো। উচ্চস্বরে হেসে উঠলো অপর পাশের লোকটা। লোকটার হাসি আয়াজ শুনতেই হিংস্র হয়ে উঠলো আয়াজের চেহারা। কেমন আছিস আয়াস? আমি জানি আমার লোকটাকে এখন তুই মেরে দিবি, তাতে আমার কোনো আফসোস নেই। তোর প্রিয়তার গায়ে গুলি না লেগে তোর গায়ে লেগেছে, তাতেও আমার আফসোস নেই। কিন্তু তুই মরে যাসনি, তাতে আমার অনেক অনেক আফসোস। কথাটা বলে আবারও হেসে উঠল লোকটা। ফোনটাকে প্রচন্ড জোরে ফ্লোরে ছুঁড়ে মারলো আয়াজ। সামনে বসে থাকা লোকটার গলা বরাবর ছুরি চালিয়ে বের হয়ে গেল সে।